এই, তুই কি পাগল নাকি? এই রেস্টুরেন্টের বিল মেটানোর ক্ষমতা তোর আছে? টাকাটা আমি দেব, আপনি এত সিনক্রেট করছেন কেন? দেখ, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই বাড়ির কোনো কিছুই তোর নয়, তুই তো রাস্তার ফকির, তোর কোনো ভবিষ্যৎ নেই। লন্ডনে ধূসর আকাশ থেকে নেমে বাংলা স্নিগ্ধ মাটির গন্ধ নাকে নিতেই নির্ভয় আহমেদ নিজের চওড়া কাঁধের ব্যাগটা আলতো করে ঠিক করে নিল। আহা, 12টা বছর, এক যুগ, এই মাটি, এই আকাশ, এই বাতাস, সব কিছুতেই আমার অতীত লুকিয়ে আছে। নির্ভয়ের মনে বর্তমানে এক অদ্ভুত মিশেল অনুভব হচ্ছিল। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল নির্ভয়। আজ সে এখানে এসেছে তার প্রাণ প্রিয় ছোট ভাই রিয়াদ আহমেদের বিয়েতে। মনটা এক অজানা আশঙ্কায় দুলছে, সাথে এক চিলতে উত্তেজনা। আমার এই ফেরাটা কেবল একটা বিয়ের অনুষ্ঠানের অংশ নেওয়া নয়, এটা আমার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। ধূলিসাৎ করে দেব তার সব কিছু, যে আমাকে বাড়ি ছাড়া করেছিল। রিয়াদের পৈতৃক বাড়ি, যা একসময় তারও ছিল। সেদিকে হেঁটে যেতেই নির্ভয়ের চোখের সামনে ভেসে উঠল পুরনো স্মৃতিগুলো। প্রতিটি ইট, প্রতিটি জানালা যেন তাকে নীরবে প্রশ্ন করছে, কোথায় ছিলে এতদিন। সদর দরজার কাছে আসতে নির্ভয়ের বুকটা ছ্যাদ করে উঠল। খোলা দরজা দিয়ে ভেসে আসছিল হাসির শব্দ আর ব্যস্ততার কোলাহল। নিজেকেই সে বলল, ধীরে ধীরে চলো নির্ভয়। পা টিপে টিপে ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে এগোতেই তার চোখ স্থির হয়ে গেল। ঝলমলে লেহেঙ্গায় ঝলমল করছিল অহনা চৌধুরী। তার কালো চুল, কপালের টিপ ঠিক তেমনই সুন্দর যেমনটা সে শেষবার দেখেছিল। অহনার হাসি নির্ভয়ের কানে মধুর সুরের মতো বাজছিল। নির্ভয় সেখানেই থমকে দাঁড়ালো। 12 বছর ধরে বুকের গভীরে চাপা পড়ে থাকা এক অনুভূতি হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠল। অহনা, ইস, আগের থেকে যেন আরো বেশি কিউট হয়ে গেছে। কিন্তু তোমার কথাও আমি ভুলিনি অহনা, আমি ফিরে এসেছি। অহনা হঠাৎ করে মাথা তুলে তাকালো। তার হাসি নিমেষে মিলিয়ে গেল। নীলচে চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। নির্ভয়কে দেখে তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। 12 বছরের পুরনো স্মৃতি, হাসি, কান্না, অভিমান আর ভালোবাসা এক ঝলকে একসঙ্গে ভিড় করে এলো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ভয়ের দিকে। মনে মনে ভাবছে, নির্ভয়, তুমি কোত্থেকে চলে এলে আজ 12 বছর 2 মাস 11 দিন পরে? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি এখনো ওই আগের মতোই আছো যে? নির্ভয়ের চোখেও তখন গভীর মুগ্ধতা। তাদের এই নীরব বিস্ময় আর চোখের ভাষার বিনিময়কে ভেঙে দিলেন ফরিদা বেগম, নির্ভয়ের সৎমা। তিনি ড্রয়িং রুমের এক কোণ থেকে বেরিয়ে এলেন, তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। নির্ভয়কে দেখে তার কপালের ভাঁজ আরও গভীর হলো। তার তীক্ষ্ণ দৃষ্টি নির্ভয়কে বিদ্ধ করলো। কে? নির্ভয়, তুই আবার এসেছিস? ফরিদা বেগমের গলার স্বর তীক্ষ্ণ, যেন ছুরি চালানো হচ্ছে। এত বছর পর হঠাৎ তোর মনে পড়লো যে তোর একটা ভাই আছে? এতদিন কোথায় ছিলি, কি করছিলি? নির্ভয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে জানে এই আক্রমণ আসবে, এই অপমান তার নিয়তি। সে মাথা নিচু করে শুধু মৃদু হাসল। তার চোখে অতীতের তিক্ত স্মৃতিগুলো ভেসে উঠল। আমি রিয়াদের বিয়েতে এসেছি মা। নির্ভয় শান্ত গলায় বলল। তার গলার স্বরে কোনো অভিযোগ ছিল না, কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা। ফরিদা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, মা, কোন মুখে আমাকে মা ডাকিস? এতদিন যখন আমাদের কোনো খোঁজ রাখিসনি, তখন কোথায় ছিল তোর এই মা ডাক? জানিস না যখন বিয়ে হয় তখন কত খরচ হয়? তুই কি কোনো উপকারে আসবি, নাকি কেবল বোঝা হয়ে থাকবি? অহনা চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে নির্ভয়ের জন্য একরাশ করুণা আর ফরিদা বেগমের প্রতি তীব্র ঘৃণা ফুটে উঠছিল। সে মনে মনে ভাবছিল, মানুষটা এত পাল্টে গেছে, কিন্তু চাচিমা আজও তেমনই নিষ্ঠুর। নির্ভয়কে এভাবে অপমান করতে তার এতটুকু খারাপ লাগছে না। কিন্তু এই মনের কথা মনের মধ্যে বেশিক্ষণ রাখতে পারল না অহনা। সে ফরিদা বেগমের কাছে এসে বলল, চাচি, আপনি এসব কি শুরু করলেন? নির্ভয় 12 বছর পর ফিরেছে, কোথায় তাকে আপ্যায়ন করবেন, তার না করে ছেলেটাকে তুচ্ছ করছেন। আর কতদিন চলবে এভাবে? সে আপনাকে মা ডাকলো, আমি তো ভেবেছিলাম সৎমা হলেও এত বছর পর ছেলের মুখে মা ডাক শুনে তাকে বুকে জড়িয়ে নেবেন। আরে,
ও আমার ছেলে হয় কিভাবে? ও তো একটা বোঝা, যেটা ছোট থেকেই বয়ে এসেছি। মাঝে 12 বছর কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। ভেবেছিলাম শান্তিতে আছি, কিন্তু এখন আবার সেই শান্তি মনে হয় অশান্তিতে পরিণত হয়েছে। ছি চাচি, ছি। আপনি এখনো সেই আগের মতোই আছেন। আমি ভেবেছিলাম আপনি বদলে গেছেন। তার জন্য বাবার রিকোয়েস্টে রিয়াদের বিয়েতে এসেছি। কিন্তু আপনি আপনি আগের থেকে এখন আরো বেশি হিংসুটে হয়ে গেছেন। নির্ভয় অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এই সেই অহনা যাকে আমি অহংকারী মেয়ের হিসেবে ভাবতাম, যে মেয়েটি একসময় আমাকে দেখতেই পেত না, আমাকে ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, অপমান অবহেলা সবটাই করত, আর আজ আমার হয়ে লড়াই করছে। নির্ভয়ের বাবা আরিফ আহমেদ পাশেই বসেছিলেন। তিনি একবার নির্ভয়ের দিকে তাকালেন, একবার ফরিদা বেগমের দিকে। তার মুখে কোনো শব্দ নেই, তিনি কেবল নীরবে সব দেখছিলেন। একসময় যেমন দেখতেন। তার সেই নীরবতা নির্ভয়ের কাছে নতুন কিছু ছিল না। নির্ভয় শান্তভাবে বলল, আমি বোঝা হতে আসিনি মা, আমি শুধু আমার ভাইয়ের খুশিতে অংশ নিতে এসেছি। ফরিদা বেগম বিদ্রূপের হাসি হাসলেন। হ্যাঁ, খুশিতে অংশ নিতে এতদিন কোনো খোঁজ নেই, আর আজ তুই খুশিতে অংশ নিতে এসেছিস? তোর মতো একটা ছন্নছাড়া ছেলেকে দেখে কারোরই ভালো লাগবে না, বুঝলি? যা যা, এখন তো আমাদের কোনো কাজেও আসিস না। নির্ভয় কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখ একবার ফরিদা বেগমের দিকে আর একবার অহনার দিকে গেল। অহনা তাকে দেখছিল, তার চোখে সেই পুরনো ভালোবাসার ঝলকানি নির্ভয়কে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ঠিক তখনই রিয়াদ ছুটে এলো। সে নির্ভয়কে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। ভাই, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি। আমি তো বলেছিলাম তুই আর আসবি না। রিয়াদ নির্ভয়কে জড়িয়ে ধরল। নির্ভয়ের ঠোঁটে এক ফালে হাসি ফুটল। এই ভালোবাসাটুকুর জন্যই সে এত দূর এসেছে। নির্ভয় রিয়াদের মাথায় হাত বুলিয়ে বলল, কি বলিস রে বোকা, তোর বিয়েতে আমি আসবো না? এটা কি কখনো হয়? ছাড় ওকে রিয়াদ, ওর মতো ছন্নছাড়া লোকের সাথে মেলামেশা করলে তোরও মতিভ্রম হবে। ফরিদা বেগম বিরক্ত হলেন। রিয়াদ তার মায়ের কথার পাত্তা দিল না। সে নির্ভয়কে টেনে তার ঘরে নিয়ে গেল। ভাই চল, তোকে আমার ঘরে নিয়ে যাই। তোর জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। নির্ভয় যখন রিয়াদের সাথে ঘরে ঢুকছিল তখন তার হাতে ধরা ছোট একটি বাক্স। নির্ভয় সেটা রিয়াদের হাতে তুলে দিল। তোর জন্য একটা উপহার রিয়াদ। রিয়াদ অবাক হয়ে বাক্সটা খুলল। ভেতরে এক ঝলকে যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল। ওটা ছিল একটু অত্যন্ত দুর্লভ ভিনটেজ পকেট ঘড়ি, যা সম্ভবত কোনো রাজপরিবারের ঐতিহ্য বহন করছিল। ঘড়ির প্রতিটা অংশ শিল্পকর্মের মতো নিখুঁত। এর মূল্য অনুমান করাও দুঃসাধ্য। রিয়াদ হতবাক হয়ে গেল। ভাই, এটা কি? নির্ভয় মৃদু হেসে বলল, এটা তোর বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। তোর নতুন জীবনের প্রতিটি মুহূর্ত যেন এই ঘড়ির কাঁটার মতো সুন্দরভাবে কাটে, তাই দিলাম। রিয়াদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে জানতো নির্ভয় তাকে কতটা ভালোবাসে। ভাই, এটা তো অনেক দামি মনে হচ্ছে। তুই 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 কোথায় পেলি? ঠিক তখনই ফরিদা বেগম সেখানে এসে দাঁড়ালেন। তার চোখ পড়ল ঘড়িটার উপর। তিনি ঘড়িটা হাতে নিয়ে তাচ্ছিলের হাসি হাসলেন। হ্যাঁ, দামি কোথাকার কোন ভাঙা দোকান থেকে কুড়িয়ে এনেছিস নিশ্চয়ই। এটা তো তোরই মতো ছন্নছাড়া। এসব সস্তা জিনিসপত্র দিয়ে কাউকে মুগ্ধ করা যায় না নির্ভয়। তিনি ঘড়িটাকে এমনভাবে দেখলেন যেন ওটা কোনো নোংরা জিনিস। তোর কি মনে হয় এসব ভাঙা ঘড়ি দিয়ে তুই রিয়াদকে কিছু শেখাতে পারবি? ওর তো অনেক দামি ঘড়ির দরকার, যা ওর স্ট্যাটাসের সাথে মানায়। রিয়াদ প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু নির্ভয় তাকে থামিয়ে দিল। নির্ভয় স্থির দৃষ্টিতে ফরিদা বেগমের দিকে তাকালো। তার চোখে এক রহস্যময় হাসি। সে জানে এই ঘড়িটার আসল মূল্য ফরিদা বেগমের ধারণারও বাইরে। দুজন আততায়ী ঘড়িটি দেখে ফিসফিস করছে। আমার মনে হচ্ছে ঘড়িটা আসলে আরও অনেক দামি। আমি কোথাও যেন দেখেছিলাম ঘড়িটার ডিজাইন। সঠিক মনে পড়ছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি সত্যি এই ঘড়িটা আসল হয়ে থাকে তাহলে তো এটার দাম আকাশ ছোঁয়া। এই ঘড়িটা শুধু একটি উপহার নয়, এটা তার সাফল্যের প্রতীক, যা দিয়ে সে ভবিষ্যতে তার সৎমায়ের মুখের হাসি কেড়ে নেবে। নির্ভয় শান্তভাবে বলল, আপনার যা মনে হয় মা, আমি জানি রিয়াদের কাছে এটার মূল্য কতটুকু।
আর সেটাই আমার কাছে যথেষ্ট। ফরিদা বেগম নাক কুঁচকে চলে গেলেন। রিয়াদ নির্ভয়কে জড়িয়ে ধরল। ভাই তুই জানিস এটা আমার জন্য কতটা মূল্যবান? তোর এই ভালোবাসাটা আমার কাছে সব। হোক না এটা দামি বা কম দামি, কিন্তু আমার কাছে এটা কোটি টাকার জিনিস। নির্ভয় রিয়াদের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এই ছন্নছাড়া ছেলেটি আসলে লন্ডনের এক শীর্ষ বিলিয়নিয়ার ব্যবসায়ী, যে তার ছদ্মবেশে এসেছে পুরনো হিসাব মেটাতে আর ভালোবাসার মানুষকে নিজের করে নিতে। সে তার ভাইয়ের জন্য নয়, নিজের জন্য লড়বে। রিয়াদের ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতেই নির্ভয়ের চোখ পড়ল অহনার দিকে। অহনা অতিথিদের সাথে কথা বলছিল, কিন্তু তার চোখ বারবার নির্ভয়ের দিকে ফিরছিল। নির্ভয় মৃদু হাসলো, বুঝলো অহনা তার ফিরে আসার অর্থ খুঁজছে। ফরিদা বেগম তখন এদিক সেদিক ঘুরছিলেন, কিছু অপরিচিত লোকের সাথে ফিসফিস করে কথা বলছিলেন এবং কাগজে লেনদেনও করছিলেন। নির্ভয় বুঝলো এখনো আপনি আপনার খেলা চালিয়ে যাচ্ছেন? যান, এই খেলা আর বেশি দিন টিকবে না। তাই সাধারণ সাজার ভান ধরে সে অহনার দিকে এগোলো। তার পদশব্দে অহনা ঘুরে তাকালো। নির্ভয়কে তার দিকে আসতে দেখে অহনার চোখে মুখে ফুটে উঠলো আগ্রহ, রাগ এবং পুরনো স্মৃতি। নির্ভয় শান্ত গলায় জিজ্ঞেস করলো। কেমন আছো অহনা? তার গলায় ছিল এক গভীর অনুভূতি, যা অহনা বহু বছর ধরে শোনেনি। অহনা তার ঠোঁটে এক প্রকার বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলল। তার চোখে চোখ রেখে বলল, আমি কেমন আছি তাতে কি তোমার কিছু আসে চাই নির্ভয়? 12 বছর 2 মাস 11 দিন কেটে গেল, আর এখন তুমি জানতে চাইছো আমি কেমন আছি? নির্ভয় অবাক হয়ে গেল। মনে মনে ভাবে, অহনা বছরের সাথে মাস আর দিনগুলো মনে রেখেছে। আর ওই লড়াই, সে তো আমাকে ঘৃণা করতো, অপমান করতো, আর এখন এরকম করছে কেন? নির্ভয় রহস্যময় হাসি দিয়ে বলল, কিছুটা আসে যায় অহনা। আসলে সবকিছুরই তো একটা সময় থাকে, আর আজ হয়তো সেই সময় এসেছে। অহনা চোখ সরিয়ে নিল, কিন্তু তার রাগ আর অভিমান স্পষ্ট ছিল। অহনা তীক্ষ্ণ স্বরে বলল, সময়? তোমার জীবনে তো সময়ের কোনো মূল্য ছিল না নির্ভয়। তুমি তো আজও সেই আগের মতোই ছন্ন ছাড়া রয়ে গেছো, কিছুই করতে পারোনি। 12টা বছর তুমি কি করেছো, কোথায় ছিলে, তার কোনো উত্তর কি তোমার কাছে আছে? নির্ভয় অহনা চোখের দিকে সরাসরি তাকালো। তুমি কিভাবে জানো আমি কিছুই করতে পারিনি অহনা? যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। অনেক সময় যা আমরা দেখি তা কেবলই একটা মুখোশ হয়, একটা ছলনা। মুখোশ? তোমার জীবনটাই তো একটা রহস্য ছিল নির্ভয়। আজও তুমি সেই রহস্যের আড়ালেই লুকিয়ে আছো। যখন দরকার ছিল তখন তুমি ছিলে না, আর আজ যখন তোমার কোনো মূল্য নেই তখন তুমি এসে হাজির হয়েছো। নির্ভয় অহনার প্রতিটি কথা শুনছিল। তার চোখে কোনো বিরক্তি ছিল না, কেবল এক অদ্ভুত তৃপ্তি। আমি জানি তোমার অনেক অভিযোগ অহনা, কিন্তু আমারও কিছু প্রশ্ন আছে। যেমন কলেজে তুমি কেন আমাকে সবসময় অপমান করতে, কেন আমাকে বারবার অবহেলা করতে, আর আজ আমার হয়ে আমার মার সাথে লড়লে কেন? অহনা একটু থমকে গেল, তার চোখে এক বিষণ্ণতা নেমে এলো। সেসব পুরনো কথা এখন আর তুলে কি হবে নির্ভয়? সব কিছুরই তো একটা কারণ থাকে। কারণ? নির্ভয়ের গলায় জোর এলো। হ্যাঁ, কারণ। সেই কারণটা আমি আজও জানতে পারিনি অহনা। কেন তুমি আমাকে বারবার নিচু করতে, কেন আমাকে সবসময় অবজ্ঞা করতে? সেই অপমানগুলো আজও আমার মনে আছে। অহনা মাথা নাড়ল। সেসব কথা বলার এখন কোনো মানে হয় না। কেন হয় না? নির্ভয় এক ধাপ এগিয়ে এলো। যদি তোমার অভিযোগ বলার অধিকার থাকে, তাহলে আমারও প্রশ্ন করার অধিকার আছে। আর আজ তুমি আমার এই ফরিদা বেগমের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে কেন? তুমি তো আমাকে এক চোখেও দেখতে পারো না। অহনার চোখ বড় বড় হয়ে গেল। আমি তোমার হয়ে দাঁড়ানোর চেষ্টা করিনি, আমি শুধু শুধু কি? কিছু না। শুধু ফরিদা বেগমের অন্যায়ের প্রতিবাদ করেছো, নাকি আমার প্রতি তোমার সেই পুরনো টান আজও তোমাকে কিছু বলতে বাধ্য করেছে? অহনা মুখ ফিরিয়ে নিল, তার রাগ আরো বেড়ে গেল। তুমি খুব স্বার্থপর নির্ভয়। তুমি সব সময় নিজের কথাই ভাবো। তুমি তো জানো না আমি কতটা কষ্টে ছিলাম যখন তুমি চলে গিয়েছিলে, আর এখন এসব পুরনো দিনের কথা তুলে আমাকে আরো কষ্ট দিচ্ছ। নির্ভয় শান্ত গলায় বলল,
যদি তুমি কষ্ট পেতে তাহলে কেন আমাকে অপমান করতে? কেন সেই সময় তুমি আমার পাশে দাঁড়াওনি যখন ফরিদা বেগম আমাকে প্রতি মুহূর্তে অপমান করতেন? অহনা তার হাতের মুঠি শক্ত করলো। আমি তোমার পাশে দাঁড়াইনি। তুমি কিভাবে জানো আমি কি করেছি, কি ভাবি? তুমি তো কেবল নিজেরটা দেখেছো। আমি সবসময় যা দেখি তাকে তুমিও দেখো অহনা। অনেক সময় আমাদের চোখে যা ধরা পড়ে তা আসল চিত্র হয় না। একটা গল্পের অনেকগুলো দিক থাকে যা আমরা দেখতে পাই না। অহনা কটাক্ষ করলো। তোমার কথার মানে আমি বুঝতে পারছি না নির্ভয়। তুমি সব সময় ধাঁধা তৈরি করো। তোমার মতো মানুষের কাছে জীবনের কোনো মূল্যই নেই। তুমি তো সেই ছন্নছাড়া ছেলেটা যে পালিয়ে গিয়েছিল, কোনো দায়িত্ব নেয়নি। দায়িত্ব দায়িত্ব তো সবসময় চোখে দেখা যায় না অহনা। কখনো কখনো অদৃশ্য দায়িত্বগুলোই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনে। তুমি জানো না আমি কোথায় ছিলাম, কি করছিলাম, আমি কেন উধাও হয়ে গিয়েছিলাম। তারও একটা কারণ ছিল। অহনা এবার কিছুটা নরম হলো, কিন্তু তার চোখের কোণে তখনও রাগ আর অভিমান স্পষ্ট। কারণ? কোন কারণ? তুমি তো কোনোদিন কিছু বলনি। তুমি হঠাৎ করে গায়েব হয়ে গেলে। আমি কত খুঁজেছি তোমাকে, জানো তুমি? নির্ভয় শান্তভাবে অহনার দিকে তাকালো। তুমি খুঁজেছিলে অহনা? সত্যি? তার চোখে এক গভীর অনুভূতি খেলে গেল। অহনা মাথা নাড়ল। হ্যাঁ, খুঁজেছিলাম, খুব খুঁজেছিলাম। কিন্তু তুমি কোথায় ছিলে, কি করছিলে? কেন তুমি এত বছর পর ফিরে এলে, তাও তোমার ভাইয়ের বিয়েতে? নির্ভয় একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার ফিরে আসার একটা উদ্দেশ্য আছে অহনা, আর এই উদ্দেশ্যটা শুধু রিয়াদের বিয়ের জন্য নয়। তার চোখে এক নতুন ঝলকানি দেখা গেল। কিন্তু তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কেন তুমি আমাকে কলেজে অপমান করতে, আর কেন আজ তুমি আমার হয়ে লড়লে? আজ আমি এসেছি বলে কি তোমার কোনো কষ্ট হচ্ছে, নাকি তুমি আমার এই ছন্নছাড়া রূপ দেখে হতাশ হচ্ছ? অহনা কোনো উত্তর দিল না। সে শুধু নির্ভয়ের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে জল চিকচিক করছিল। সে চাইছিল নির্ভয় তাকে সান্ত্বনা দিক, তার রাগ ভাঙিয়ে দিক, কিন্তু নির্ভয়ের প্রশ্নগুলো তাকে আরও বিভ্রান্ত করে তুলছিল। নির্ভয়ের চোখে এক গভীর চাওয়া ছিল যা অহনা এড়িয়ে যেতে পারছিল না। এই নীরব মুহূর্তে নির্ভয় দেখল ফরিদা বেগম আবার তার ফোনে কথা বলতে ব্যস্ত। তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি কোনো একটা বড়সড় ডিল নিয়ে আলোচনা করছেন। নির্ভয় দ্রুত তার চোখ সরিয়ে নিল, নিজেকে যতটা সম্ভব সাধারণ এবং অবহেলিত দেখানোর চেষ্টা করলো। সে অহনার দিকে ফিরে তাকালো। তুমি কি আমার কথার উত্তর দেবে অহনা? নির্ভয় আবারও জিজ্ঞেস করলো, এবার তার স্বরে কিছুটা নরম ভাব। অহনা মুখ ঘুরিয়ে নিল, এখনো কিছু বলল না। তার মনের ভেতর এক তীব্র যুদ্ধ চলছিল। একদিকে রাগ আর অভিমান, অন্যদিকে নির্ভয়ের প্রতি সে পুরনো অব্যক্ত ভালোবাসা। সে জানতো না নির্ভয়ের এই ফেরার আসল উদ্দেশ্য কি। সে শুধু চাইছিল নির্ভয় যেন তাকে আর কষ্ট না দেয়। নির্ভয়ের খেলা সবে শুরু হয়েছে। অহনা নির্ভয়ের শেষ প্রশ্নের পর আর মুখ ঘুরিয়ে থাকতে পারল না। তার চোখ দুটো ছলছল করছিল, কিন্তু সে আর রাগ ধরে রাখতে পারছিল না। নির্ভয় স্থির গভীর দৃষ্টি তাকে যেন বাধ্য করছিল সব বলতে। উত্তর দেব? অহনার গলায় চাপা কষ্ট। তুমি কি সত্যি শুনতে চাও নির্ভয়? তুমি তো জানো না কত রাত আমি এই প্রশ্নটা নিয়ে ঘুমোতে পারিনি। নির্ভয় তার দিকে এক পা এগিয়ে এলো, তার স্বর এখন অনেকটাই নরম। আমি শুনতে চাই অহনা, সবটা শুনতে চাই। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু বলা হয়নি, সবটা। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশে একবার চোখ বোলালো। বিয়ে বাড়িতে লোকজনের আনাগোনা বেড়েছে, কিন্তু তাদের দিকে কেউ লক্ষ্য করছে না। অহনা নির্ভয়ের দিকে আবারও তাকালো, তার চোখে এবার এক প্রকার হতাশা। অহনা বলল, ঠিক আছে, শোনো। তার গলার স্বর এবার অনেকটাই দৃঢ়। কলেজে আমি তোমাকে অপমান করতাম, হ্যাঁ করতাম, অবহেলা করতাম, এটাও সত্যি। কিন্তু তুমি কি জানো কেন করতাম? তুমি কি এক মুহূর্তের জন্য ভেবেছিলে আমি কেন এমনটা করতাম? নির্ভয় মাথা নাড়ল। আমি ভেবেছিলাম আমি কেবল কষ্ট পেয়েছিলাম অহনা। আমি তোমার এই ব্যবহারে কোনো কারণ খুঁজে পাইনি। তোমার কাছ থেকে, যার কাছে আমি একসময় অন্য কিছু আশা করতাম, তার কাছ থেকে এমন আচরণ আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন ছিল। অহনা মৃদু হাসলো, সেই হাসিতে ছিল এক গভীর বিষণ্ণতা। আশা করতে? তুমি আমার কাছে কি আশা করতে নির্ভয়? সেই সময়তে তোমার জীবনে কেবল কষ্ট ছিল।
আর তোমার সৎমা ফরিদা বেগমের নিদারুণ অত্যাচার। তুমি তো জানো তিনি তোমাকে কিভাবে টর্চার করতেন, কিভাবে ছোট করতেন সবার সামনে। তোমার বাবাও কিছু বলতেন না। আমি জানতাম তোমার ভেতরে অনেক প্রতিভা আছে, কিন্তু সেই সব অপমান আর অবহেলার কারণে তুমি হয়তো আর কিছুই করার শক্তি পাচ্ছ না। নির্ভয় অবাক হয়ে অহনার কথা শুনছিল। তার এই দিকটা সম্পূর্ণ অজানা ছিল। তাহলে তাহলে তুমি বলতে চাইছো তুমি আমাকে সেই অপমানগুলো? নির্ভয় পুরোপুরি বাক্য শেষ করতে পারল না। অহনা দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি তোমাকে অপমান করতাম যাতে তুমি রেগে যাও, যাতে তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিটা জেগে ওঠে। আমি চাইতাম এই অপমানগুলো তোমাকে জ্বালাক, তোমাকে নতুন করে কিছু করার জন্য অনুপ্রাণিত করুক। আমি চাইতাম তুমি এই বাড়ির বাইরে যাও, নিজের জন্য কিছু করো। তুমি জানো ফরিদা বেগম তোমাকে কতটা হিংসা করতেন। তিনি চাননি তুমি জীবনে সফল হও। আর আমি অহনার চোখ ছলছল করে উঠল। আমি চেয়েছিলাম তুমি সাফল্যের শিখরে ওঠো। আমার বিশ্বাস তুমি পারবে। নির্ভয় নিথর দাঁড়িয়ে রইল। তার মনের ভেতরে সব হিসাব নিকাশ যেন মুহূর্তে পাল্টে গেল। এই অহনা যার প্রতি তার এত অভিমান ছিল, সে আসলে তার ভালোর জন্যই এমনটা করত। তুমি তুমি আমাকে এই জন্য অপমান করতে? নির্ভয়ের গলায় এক গভীর অবিশ্বাস। আর আমি আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, ভেবেছিলাম তুমি আমার থেকে দূরে থাকতে চাও। ঘৃণা? অহনা হাসলো, তার চোখে এবার জল গড়ালো। ঘৃণা? যে মানুষটা তোমাকে 12 বছর ধরে প্রতি মুহূর্তে খুঁজেছে, তার মনে তোমার জন্য ঘৃণা থাকতে পারে? তুমি যখন হঠাৎ করে উধাও হয়ে গেলে নির্ভয়, তখন আমি কতটা ভেঙে পড়েছিলাম তুমি কল্পনাও করতে পারবে না। আমার পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে গিয়েছিল। অহনার কথাগুলো নির্ভয়ের বুকে গিয়ে বিঁধছিল। তার প্রতিটি শব্দে ছিল গভীর বেদনা আর সত্য। আমি প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্তে তোমাকে খুঁজেছি। তোমার কলেজের বন্ধুদের জিজ্ঞেস করেছি, তোমার পরিচিতদের জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ তোমার খোঁজ দিতে পারেনি। মনে হতো তুমি যেন মাটির নিচে লুকিয়ে গেছো। প্রতিদিন, প্রতিটা রাত আমি তোমার ফেরার অপেক্ষায় থেকেছি। আমার এই ছোট্ট বাড়িতে, আমার এই ছোট্ট জীবনে তোমার ফিরে আসার জন্য আমার বুকটা ছটফট করেছে। অহনা আবেগ প্রেরিত হয়ে উঠল। নির্ভয় ফিসফিস করে বলল, তুমি খুঁজেছিলে, আমার কাছে তো খবর এসেছিল তুমি নাকি আমাকে ভুলেই গেছো। নির্ভয় একটা কথা কেন জানি আড়াল করলো। মনে মনে ভাবে, অহনা, তুমি এখনো কত সুন্দর করে অভিনয় করছো। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে এই ছেলেটি কে ছিল যার সাথে এত ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছিলে? তারপর মুখে বলল, শুনেছিলাম তুমি নতুন জীবন শুরু করেছো। অহনা তীব্রভাবে মাথা নাড়ল। কে বলেছে এসব কথা? মিথ্যা, সব মিথ্যা। আমি কি এমন পাগল যে তোমাকে ভুলে যাব? যে মানুষটা আমার প্রথম ভালোবাসা, তার অস্তিত্ব কি এত সহজে মুছে যায়? আমি জানি তুমি কখনো জানতে না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কখনো বলতে পারিনি, অহনা মাথা নিচু করলো। কিন্তু আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে তোমার নাম ছিল নির্ভয়। অহনার এই অকপট স্বীকারোক্তি নির্ভয়কে হতবাক করে দিল। তার মনে হচ্ছিল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এই মেয়ে যাকে সে অবহেলার প্রতীক ভেবেছিল, সে আসলে তাকে এতটা গভীরভাবে ভালোবাসতো। নির্ভয়ের গলায় স্পষ্ট বিস্ময়। তুমি আমাকে ভালোবাসতে, আর আজও? অহনা মাথা তুলে নির্ভয়ের চোখের দিকে তাকালো। তার চোখে জল, কিন্তু সেই জলে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আজও নির্ভয়, আজও আমি তোমার অপেক্ষায় আছি। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি এখনো বিয়ে করিনি। আমি অপেক্ষা করেছি, কারণ আমি জানি একদিন তুমি ফিরে আসবে। আমি জানতাম তুমি একদিন নিজের যোগ্য প্রমাণ করবে। কিন্তু অহনার গলায় আবার অভিমান ফিরে এলো। কিন্তু তুমি ফিরে এসেছো, কিন্তু আজও সেই আগের মতোই ছন্ন ছাড়া। আজ তোমার কোনো ঠিকানা নেই, কোনো কাজ নেই। তুমি কেন এমন করলে নির্ভয়? কেন তুমি নিজেকে এতটা অবহেলিত দেখাচ্ছ? আমাকে কেন এতটা হতাশ করছো?
নির্ভয় অহনার কথাগুলো শুনছিল। তার মুখে এক রহস্যময় হাসি ফুটল। অহনা এখনো জানে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন বিলিয়নিয়ার। অহনার এই রাগ, এই হতাশা তার ছদ্মবেশের কারণে। নির্ভয় অনুভব করলো অহনার এই ভালোবাসা, এই অভিমান তার জন্য কতটা মূল্যবান। এই ভালোবাসার জন্য সে সব কিছু করতে পারে। নির্ভয় শান্ত অথচ আবেগপ্রবণ গলায় বলল, অহনা, তুমি যা দেখছো তা হয়তো সত্যি নয়, আর যা সত্যি তা হয়তো এখনো তুমি দেখতে পাচ্ছ না। সবসময় যা দেখা যায় তা কেবলই একটা ছোট্ট অংশ। অহনা তার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। তার মানে তুমি কি বলতে চাইছো তুমি কিছু লুকাচ্ছ? নির্ভয় মৃদু হাসলো। সময় এলে সব জানতে পারবে অহনা। শুধু এটুকু বলতে পারি, তোমার এই অপমান, তোমার এই অপেক্ষার মূল্য আমি দেব। আর আমার চলে যাওয়া, আবার ফিরে আসার পেছনেও একটা গভীর কারণ ছিল, যেটা সময় হলে তুমি জানতে পারবে। অহনা তখনও অবিশ্বাস নিয়ে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল নির্ভয় এখনো সেই পুরনো ধাঁধা দিয়েই কথা বলছে। অহনা হতাশ গলায় বলল, তুমি এখনো কিছু করতে পারোনি। আমার রাগ কেবল এই কারণে, আমি তোমাকে এত ভালোবাসতাম, আর তুমি। নির্ভয় অহনার হাত ধরতে গেল, কিন্তু অহনা হাত সরিয়ে নিল। না নির্ভয়, এখন আর এগুলো বলে কি হবে? আমি কেবল চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি চাই তোমার জন্য আমার এতদিনের অপেক্ষা যেন মিথ্যা না হয়। ফরিদা বেগম দূর থেকে তাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিলেন। নির্ভয় তা লক্ষ্য করে নিজেকে গুটিয়ে নিল। অহনা তখনও জানে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কতটা বদলে গেছে। নির্ভয় মনে মনে ভাবল, তোমার এই রাগ, এই অভিমান সব আমার জন্যই। অভিনয় চালিয়ে যেতে লাগলো, নিজেকে আরো বেশি সাধারণ আর অবহেলিত দেখাতে। নির্ভয় অহনার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তার চোখে ছিল এক গভীর প্রতিজ্ঞা। সে জানে এই অপেক্ষা, এই অভিমান সবকিছুরই শেষ হবে। খুব তাড়াতাড়ি অহনা তার আসল রূপ দেখতে পাবে। আর তখন অহনা বুঝতে পারবে তার ভালোবাসা কতটুকু মূল্যবান ছিল। দিনের সব কোলাহল আর বিয়ের প্রস্তুতি শেষে রাত যখন গভীর হলো, নির্ভয় রিয়াদের ঘরে নিজের বিছানায় শুয়েছিল। সারাদিনের ধকল, ফরিদা বেগমের কটূক্তি আর অহনার অভিমান সব যেন তাকে ঘিরে ধরেছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে তার মনে কেবল অহনার কথাগুলোই ঘুরছিল। আমি কত খুঁজেছি তোমায়, আজও আমি তোমার অপেক্ষায় আছি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। অহনার এই কথাগুলো তার কানে প্রতিধ্বনি হয়ে বাজছিল। নির্ভয় চোখ বন্ধ করলো। অন্ধকার ঘরের নিস্তব্ধতায় তার মনে ভেসে উঠল কলেজের দিনগুলো, কিভাবে তাকে অপমান অবহেলা করত। নির্ভয় ভাবতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। একদিন কলেজের শেষ ঘন্টা বাজতেই ক্লাস শেষ হলো। নির্ভয় তার নোটবুক গুছিয়ে নিচ্ছে যখন অহনা তার বন্ধুদের সাথে হাসতে হাসতে নির্ভয় ডেস্কের পাশ দিয়ে যাচ্ছিল। অহনা নির্ভয়ের দিকে একবার তাকালো, তার চোখে এক চিলতে হাসি, কিন্তু পরক্ষণে সেই হাসিটা মিলিয়ে গিয়ে এক বিদ্রূপের রেখা ফুটলো। অহনা, আমরা কি আজকে লাইব্রেরিতে যাব? অহনার এক বন্ধু জিজ্ঞেস করলো। অহনা নির্ভয়ের দিকে তাকিয়ে এমনভাবে হাসলো যেন নির্ভয় সেখানে নেই। তার গলায় তখন এক অদ্ভুত তাচ্ছিল্য। লাইব্রেরি? না রে, আমার মাথা ধরেছে। আর এই নির্ভয় তো সবসময় লাইব্রেরিতে পড়ে থাকে। ও তো জীবনে অন্য কিছু শিখতে পারলো না। নির্ভয় নোটবুক হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। তার বন্ধুরা পাশ থেকে মুখ টিপে হাসছিল। নির্ভয়ের বুকটা দুরু দুরু করে উঠল। সে মাথা নিচু করে নিল। অহনা তার বন্ধুদের দিকে ঘুরে হাসতে হাসতে বলল, জানিস, আমাদের কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র কিনা শুধু বইয়ের পোকা, জীবনে কিছু করতে পারবে না। নির্ভয় শুনতে পাচ্ছিল অহনার কথা। তার কানে যেন একটা গরম লোহার ছ্যাঁকা লাগলো। সে বুঝতে পারছিল অহনা তাকে অপমান করছে, কিন্তু কেন? নির্ভয় তখনও অহনার মনের ভেতরের ভালোবাসা অনুভব করতে পারত না। তার কেবল কষ্ট হতো। ক্লাস থেকে বেরিয়ে অহনা দ্রুত বাথরুমের দিকে চলে গেল। ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে সে নিজের মুখটা আয়নায় দেখলো। তার চোখে জল এসে গেল। সে হাত দিয়ে নিজের মুখ ঢাকলো। আমি কেন এমনটা করলাম? কেন ওকে এভাবে কষ্ট দিলাম? অহনা ফিসফিস করে বলল, কিন্তু আমাকে তো করতেই হবে। ও যদি এই অপমানগুলো না পায়, তাহলে ও কোনোদিনও ফরিদা চাচির কাছ থেকে মুক্তি পাবে না। আমার বাবাও তাকে মেনে নেবে না। অহনার মনে পড়ল গত সপ্তাহে ফরিদা বেগম নির্ভয়কে কিভাবে সবার সামনে জুতো পেটা করেছিলেন, শুধু একটা সামান্য ভুল করার জন্য। নির্ভয় তখন চুপ করে সব সহ্য করেছিল। অহনা দূর থেকে সেই দৃশ্য দেখেছিল আর তার বুকের ভেতরটা পুড়ে গিয়েছিল। সে জানতো নির্ভয় যদি নিজের জন্য লড়তে না শেখে, তবে ফরিদা বেগম তাকে শেষ করে দেবে।
এই অপমানগুলোই হয়তো নির্ভয়কে জাগিয়ে তুলতে পারে। একটা কথা বলে রাখি, নির্ভয় আর অহনাদের বাড়ি একদম কাছাকাছি, তাই সে এইসব কিছু জানে। দুপুরের খাবারের সময় নির্ভয় ক্যান্টিনের এক কোণে বসে একা একা নুডলস খাচ্ছিল, তার হাতে একটা বই খোলা। অহনা তার বন্ধুদের সাথে ক্যান্টিনে ঢুকলো। তাদের হাসির শব্দে পুরো ক্যান্টিন গম গম করছিল। অহনার চোখ পড়ল নির্ভয়ের উপর, তার মুখে আবার সেই পুরনো বিদ্রূপের হাসি। অহনা তার বন্ধুদের নিয়ে নির্ভয়ের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ করে থেমে গেল। অহনা ব্যঙ্গ করে বলল, আরে নির্ভয়, তুমি এখনো সেই পুরনো নুডলস খাচ্ছ? তোমার কি অন্য কিছু খাবারের সামর্থ্য নেই? নাকি তোমার ফরিদা চাচি তোমার টাকা দেন না? নির্ভয় নুডলসের বাটি হাতে নিয়ে থমকে গেল। তার মুখটা লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে নিল। অহনা তার বন্ধুদের বলল, দেখ দেখ, বেচারা সব সময় এমনই থাকে, কোনো প্রতিবাদ নেই, কোনো আশা নেই। ওর কি কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হয় ওর? অহনার বন্ধুরা হাসলো। নির্ভয়ের মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে একা মানুষ। তার চোখ থেকে এক ফোঁটা জল নুডলসের বাটিতে পড়ল। ক্যান্টিন থেকে বেরিয়ে অহনার মনটা খারাপ হয়ে গেল। তার বন্ধুরা হাসতে হাসতে চলে গেল, কিন্তু অহনা ক্যান্টিনের বাইরে একটা গাছের আড়ালে দাঁড়ালো। তার বুকটা ধড়ফড় করছিল। অহনা ফিসফিস করে বলল, আমার কথাগুলো ওকে কষ্ট দিল। আমি জানি ওর কষ্ট হচ্ছে, কিন্তু ওর বুঝতে হবে এই পথ ছাড়া আর কোনো উপায় নেই। ফরিদা চাচি ওকে শেষ করে দেবে। অহনার মনে পড়ল ফরিদা বেগম কিভাবে নির্ভয়ের কলেজের বেতন দিতে চাইতেন না। নির্ভয়কে নিজে টিউশন করে টাকা জোগাড় করতে হতো। অহনা জানতো নির্ভয়ের এই কঠিন সংগ্রাম। সে চেয়েছিল নির্ভয় যেন এই সংগ্রাম থেকে বেরিয়ে আসে, নিজের পথ তৈরি করে। কিন্তু এই কঠোরতা ছাড়া আর কোনো পথ তার জানা ছিল না। অহনা নিজের মুখ চেপে ধরল যাতে কান্নার শব্দ কেউ শুনতে না পায়। কয়েকদিন পর একদিন বিকেলে নির্ভয় কলেজের করিডোর দিয়ে যাচ্ছিল। তার হাতে কিছু বই। সে দেখলো অহনা তার বান্ধবীদের সাথে গল্প করছে। নির্ভয়ের মন চাইল অহনার সাথে কথা বলতে, অন্তত একবার। সে অহনার দিকে তাকিয়ে হাসলো। অহনা নির্ভয়কে দেখতে পেয়েও যেন দেখলো না। সে হাসতে হাসতে তার বান্ধবীদের সাথে গল্প করতে লাগলো। নির্ভয় অহনার পাশ দিয়ে যেতে যেতে মৃদু গলায় ডাকলো, অহনা। অহনা তার কথা শুনতে পেয়েও না শোনার ভান করলো। সে তার বান্ধবীদের দিকে মুখ ঘুরিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে লাগলো। অহনা তার এক বান্ধবীকে বলল, জানিস, আজ না আমাদের কলেজে একজন নতুন স্যার এসেছেন। উনি নাকি অনেক হ্যান্ডসাম। নির্ভয় থমকে গেল। অহনার এই অবহেলা তাকে এক তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিল। সে বুঝতে পারছিল না অহনা কেন তাকে এত এড়িয়ে চলছে। তার মনে হলো অহনা তাকে সত্যি পছন্দ করে না। অহনা নির্ভয়কে এড়িয়ে তার বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার বুকের ভেতরটা ছটফট করছিল। সে চেয়েছিল নির্ভয়কে ডাকতে, তার সাথে কথা বলতে, কিন্তু সে নিজেকে জোর করে থামিয়েছিল। অহনা মনে মনে বলল, আমাকে করতেই হবে। ও যদি আমাকে ভালোবাসে তাহলে ও কষ্ট পাবে, আর সেই কষ্টই ওকে লড়তে শেখাবে। অহনার মনে পড়ল ফরিদা বেগম নির্ভয়কে কিভাবে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করতেন, সব কাজ করাতেন, অথচ নির্ভয়ের বাবাকে কিছুই বলতেন না। অহনা জানতো নির্ভয়ের ভিতরে একটা জেদ আছে, আর সেটাই সে জাগিয়ে তুলতে চেয়েছিল। অহনার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে কিছুতে সেই জল নির্ভয়কে দেখতে দিতে চায়নি। সে জানতো নির্ভয়ের এই কষ্ট সাময়িক, এটাই তাকে সফল করবে। হঠাৎ নির্ভয় চোখ খুলল। তার চোখে তখনই সেই পুরনো দিনের কষ্টের রেশ, কিন্তু এখন সে বুঝতে পারছিল অহনার সেই নিষ্ঠুরতার আড়ালে কতটা ভালোবাসা লুকিয়েছিল। অহনা তাকে ঘৃণা করতো না, বরং তাকে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করত। নির্ভয় ফিসফিস করে বলল, অহনা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি সবটা বুঝতে পারছি। সে বিছানায় উঠে বসলো। তার মনে এক নতুন পরিকল্পনা তৈরি হলো। সে অহনার রাগ ভাঙাবে, তাকে বোঝাবে সে আর সেই ছন্নছাড়া নির্ভয় নেই। সে তার সব কষ্ট দূর করে দেবে, আর তার সাথে ফরিদা বেগমকে তার প্রাপ্য শাস্তিও দিতে হবে। নির্ভয়ের চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা, এইবার সে সবকিছু ঠিক করে দেবে। অহনার এই ভালোবাসার মূল্য তাকেই দিতে হবে। তবে সেই ছেলেটা কে ছিল যাকে সে ছবিতে দেখেছিল অহনার সাথে? অহনা আমাকে যখন অপমান করত, তখনও কি তার মনে এমন ভালোবাসা ছিল? সেই অবহেলার লড়াই সত্যি কি এত গভীর এক উদ্দেশ্য লুকিয়েছিল? কিন্তু সেই স্মৃতিগুলো হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। তাহলে ওই ছেলেটা কে ছিল? অহনার কথা মতো তো শুধু আমাকে ভালোবাসতো ও। তাহলে ওই ছেলেটার সঙ্গে কি করছিল সেদিন? সাথে নির্ভয়ের মনে পড়ল ফরিদা বেগমের মুখ। তার তীক্ষ্ণ কথাগুলো যেন কাঁটার মতো বিঁধেছিল। তুই একটা অকর্মণ্য অপদার্থ, সারাদিন শুধু ঘুরে বেড়াস। তোর মতো ছেলেকে মানুষ করতে গিয়ে আমার জীবন শেষ।
ফরিদা বেগম প্রায়ই বলতেন। নির্ভয় তখনও চেষ্টা করত তার সৎ মায়ের মন জয় করতে। পড়াশোনায় ভালো ফল করে, বাবার কাজে সাহায্য করে, সব কিছু করে সে চেষ্টা করতে একটু ভালোবাসা পেতে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হতো। ফরিদা বেগম তাকে আরও বেশি করে অবজ্ঞা করতেন, ছোট করতেন। এই বাড়ির কোনো কিছুই তোর নয়, তুই তো রাস্তার ফকির, তোর কোনো ভবিষ্যৎ নেই। ফরিদা বেগমের গলা ছিল কর্কশ, আর নির্ভয়ের বাবা আরিফ আহমেদ তিনি কেবল নীরবে সব দেখতেন, প্রতিবাদ করতেন না, ছেলেকে সাহস জোগাতেন না। সেই নীরবতা নির্ভয়ের মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। সেই ক্ষতগুলোই তাকে একদিন এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিল। নির্ভয় পাশ ফিরল, তার চোখে ঘুম ছিল না। আজ অহনার কথা শুনে তার মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেছে। অভিমান, রাগ, কষ্ট সব যেন ভালোবাসার এক নতুন মানে খুঁজে পেয়েছে। সে ভাবল, অহনার এই রাগটা ভাঙাতে হবে, তাকে বোঝাতে হবে আমি আর সেই ছন্ন ছাড়া ছেলেটা নই। কিন্তু কিভাবে? আমি তো এখনো ছদ্মবেশে আছি। সে আরো ভাবল, অহনার সামনে আসলে পরিচয় প্রকাশ করার এটাই হয়তো সঠিক সময়। কিন্তু কিভাবে করব? সরাসরি বললে হয়তো অহনা বিশ্বাস করবে না, হয়তো ভাববে সে অহনার সহানুভূতি আদায় করার জন্য এসব বলছে। আর ওই ছেলেটা তাহলে কি ছিল? না, এখনই পরিচয় রিভিল করা যাবে না, আসল সত্যটা বের করব আগে। নির্ভয় উঠে বসলো। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। সে বিছানার এক কোণে বসে ভাবতে লাগলো, অহনার রাগ ভাঙানোর জন্য আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সরাসরি বললেও বিশ্বাস করবে না, আর কালকেই ওই ছেলেটার বিষয়ে জানতে হবে। তার মনে এলো কিছু দুষ্টুমি ভরা খুনসুটি, কিছু রোমান্টিক ইঙ্গিত, যেগুলো তাদের কলেজ জীবনেও ছিল। আমি জানি অহনা আমার প্রতি কতটা অভিমানী। ওকে বোঝাতে হবে আমি বদলে গেছি, আমি ওর ভালোবাসার যোগ্য। কিন্তু এর আগে ফরিদা বেগমকে একটা কঠোর শিক্ষা দিতে হবে। নির্ভয় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ফরিদা বেগমের অত্যাচারী তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তাকে প্রমাণ করতে হবে যে সে এখন আর সেই দুর্বল ছেলেটি নয়। সে এখন নির্ভয় আহমেদ, লন্ডনের একজন প্রতিষ্ঠিত বিলিয়নিয়ার বিজনেসম্যান। নির্ভয়ের চোখ ঝলসে উঠল। ফরিদা বেগমকে তার প্রাপ্য শাস্তি দিতে হবে। তার প্রতিটি অপমান, প্রতিটি চক্রান্তের জবাব দিতে হবে। সে ভাবতে লাগলো ফরিদা বেগমের আর্থিক কার্যকলাপের কথা। আজকের দিনে সে লক্ষ্য করেছে ফরিদা বেগম কিছু লোকের সাথে সন্দেহজনক লেনদেন করছিলেন। তার মাথায় একটা প্ল্যান তৈরি হতে শুরু করলো, একটা এমন প্ল্যান যা দিয়ে সে ফরিদা বেগমকে তার নিজের জালেই ফাঁসিয়ে দেবে। নির্ভয় নিজেকে বলল, আমি শুধু প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি ন্যায় প্রতিষ্ঠা করতে আর এই পরিবারকে রক্ষা করতে। তার ছদ্মবেশের পেছনের কারণগুলো স্পষ্ট হলো। সে চেয়েছিল এই বাড়ির আসল রূপটা আবার দেখতে, কে তার পক্ষে কে বিপক্ষে সেটা বুঝতে। তার বাবা আরিফ আহমেদ আজও কেন এত নীরব সেটাও জানতে। বাবাকে বোঝাতে হবে তিনি কতটা ভুল করেছেন, কিন্তু এখন নয়, সঠিক সময়ে। নির্ভয় তার ফোনের স্ক্রিন চালিয়ে কিছু ফাইল দেখতে শুরু করলো। তার মনে ছিল দৃঢ় প্রতিজ্ঞা। সে জানে এই খেলাটা সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। সে তার অতীতের অপমানগুলো ভুলে যায়নি, বরং সেগুলো তার সাফল্যের সিঁড়ি হয়েছে। তার চোখ আবার অহনার কথায় ফিরে এলো। আমি আজও তোমার অপেক্ষায় আছি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। এই বাক্যটা তার বুকে এক নতুন আবেগ জাগিয়ে তুলল। অহনা তাকে এত ভালোবাসতো, এই ভালোবাসা তাকে আরো শক্তিশালী করে তুলল। কিন্তু পরক্ষণেই ভাবলো, ওই ছেলেটার যার সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় ছবিতে দেখেছিলাম, সে কে তাহলে? নির্ভয় একটা দীর্ঘশ্বাস নিল। সে জানে সামনের দিনগুলো খুব কঠিন হবে, কিন্তু অহনার ভালোবাসার তার প্রতিজ্ঞা তাকে সব বাধা পেরিয়ে যেতে সাহায্য করবে। সে মনে মনে হাসলো। কাল সকাল থেকে তার নতুন খেলা শুরু হবে। প্রথমে ওই ছেলেটার বিষয়ে জানতে হবে, তারপর অহনার রাগ ভাঙাতে হবে, আর তারপর ফরিদা বেগমকে তার প্রাপ্য শিক্ষা দিতে হবে। আর শেষ পর্যন্ত তার আসল পরিচয় প্রকাশ করে সবাইকে অবাক করে দেওয়া। দিনের সব কোলাহল শেষে নির্ভয় পরদিন সকালে অহনার সাথে একান্তে কথা বলার সুযোগ খুঁজছিল। গত রাতের অহনার স্বীকারোক্তি তার মনে এক গভীর দাগ কেটেছিল। সে বুঝতে পারছিল অহনার মনে তার জন্য কতটা ভালোবাসা আর অভিমান জমে আছে। সকালের নাস্তার পর অতিথিরা যখন উঠোনে জড়ো হচ্ছিল, নির্ভয় দেখলো অহনা এক কোণে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এটাই সুযোগ। নির্ভয় ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে গেল। নির্ভয় ডাকলো,
অহনা, অহনা চমকে তাকালো। নির্ভয়কে তার সামনে দেখে সে কিছুটা অপ্রস্তুত হলো। তার গলায় এখনো অভিমানের রেশ। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ বলবো। অনেক কিছুই বলার আছে, আর অনেক ভুল বোঝাবুঝি আছে যেগুলো স্পষ্ট হওয়া দরকার। অহনা তার ভুরু কুঁচকালো। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি নির্ভয়? আমার দিক থেকে তো সব স্পষ্ট। তুমি ছিলে না, আর এখন যখন এসেছো তখনও তোমার কোনো ভবিষ্যৎ নেই। নির্ভয় মৃদু হাসলো। তোমার চোখে হয়তো স্পষ্ট অহনা, কিন্তু আমার কাছে একটা ছবি এসেছিল অহনা। যখন আমি তোমার কথা ভাবতাম, তখন একটা ছবি আমার কাছে পৌঁছেছিল, যা দেখে আমি খুব ভুল বুঝেছিলাম। অহনা অবাক হলো। ছবি? কোন ছবি? তুমি কার কথা বলছো নির্ভয়? নির্ভয়ের চোখে এক গভীর বিষাদ। সেই ছবিতে তোমাকে একটা ছেলের সাথে দেখা যাচ্ছিল। সে ছেলেটা তোমার কাঁধে হাত রেখেছিল। ছবিতে তোমাকে খুব খুশি দেখাচ্ছিল। সেই ছবি দেখে আমি ভেবেছিলাম তুমি নতুন সম্পর্কে জড়িয়েছো, আমাকে ভুলেই গেছো। অহনার চোখ বড় বড় হয়ে গেল। ছবি? কোন ছবি? আমি তো এমন কোনো ছেলের সাথে। অহনার কথা শেষ না হতেই ফরিদা বেগম পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি নির্ভয় আর অহনাকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কুঁচকালো। ফরিদা বেগম তীক্ষ্ণ স্বরে বললেন, কি হচ্ছে এখানে? তোরা দুজন আবার কি ফিসফিস করছিস? অহনা, তুমি কি জানো না রিয়াদের বিয়ের এত কাজ বাকি? অহনা ফরিদা বেগমের দিকে ঘুরে কঠিন চোখে তাকালো। আপনি কিছু বলবেন না চাচি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওহ, ব্যক্তিগত ব্যাপার? এই ছন্নছাড়া ছেলেটার সাথে তোমার আবার কিসের ব্যক্তিগত ব্যাপার? নির্ভয় দ্রুত পরিস্থিতি সামাল দিল। সে অহনাকে ইশারা করলো শান্ত থাকতে। কিছু না মা, আমরা শুধু কলেজের কিছু পুরনো কথা বলছিলাম। ফরিদা বেগম সন্দেহ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বিরক্তি নিয়ে চলে গেলেন। অহনা আবার নির্ভয়ের দিকে ঘুরল, তার চোখে স্পষ্ট রাগ। তুমি আমার জীবনটা নিয়ে কি খেলা শুরু করেছো নির্ভয়? কোন ছবির কথা বলছো তুমি? আর কোন ছেলে? নির্ভয় মোবাইল বের করে একটি ছবি অহনার দিকে বাড়িয়ে দিল। অহনা ছবিটা দেখে হতবাক হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছিল অহনা হাসিমুখে এক যুবকের পাশে দাঁড়িয়ে আছে, আর যুবকটির হাত তার কাঁধে। নির্ভয় প্রশ্ন করলো। তার গলায় ছিল কিছুটা অস্থিরতা। এই ছেলেটা কে অহনা? যখন আমি এই ছবিটা দেখেছিলাম, তখন আমার পুরো পৃথিবীটা উল্টে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছো। অহনা মোবাইল হাতে নিয়ে দেখলো, তার চোখে জল এসে গেল। নির্ভয়, এটা এটা তো আমার কাজিন মবিন। ও গত বছর দুবাই থেকে এসেছিল। ও শুধু আমার কাঁধে হাত রেখেছিল আর ছবিটা তুলেছিল। আমার মেজো ফুফু। এটা ছিল একটা ফ্যামিলি গেট টুগেদার। অহনার গলে স্পষ্ট রাগ আর কষ্ট। তুমি বিশ্বাস করো না নির্ভয়, তুমি আমাকে অবিশ্বাস করো। নির্ভয় যেন পাথর হয়ে গেল। সে অহনার কথাগুলো শুনছিল, আর তার ভুল ধারণার পাহাড় যেন মুহূর্তেই ধসে পড়ছিল। তোমার কাজিন? নির্ভয়ের গলায় স্পষ্ট অবিশ্বাস। কিন্তু আমার তো মনে হয়েছিল তোমাকে খুব খুশি দেখাচ্ছিল। খুশি? আমার কাজিনের সাথে দেখা হয়েছিল বলে খুশি ছিলাম। এটা কি অপরাধ? অহনা হাসলো, তার হাসিতে ছিল স্পষ্ট অভিমান। আর তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি? আমার ভালোবাসার কি তোমার কাছে কোনো মূল্য ছিল না? অহনা মোবাইলটা নির্ভয়ের দিকে ছুঁড়ে দিল। আমার মনে হচ্ছে তোমার এই এত বছরের অনুপস্থিতি তোমাকে বিশ্বাস করতে শেখায়নি নির্ভয়। তুমি আমাকে এত সহজে অবিশ্বাস করতে পারলে। নির্ভয় ছবিটা তুলে নিল, তার চোখে এক গভীর অনুশোচনা। আমি দুঃখিত অহনা, আমি সত্যি জানতাম না। ছবিটা দেখে আমার ভুল হয়েছিল। অহনা তার দিকে ঘুরে তাকালো। তুমি কেন ধরে নিলে আমি তোমাকে ভুলে যাব? কেন ধরে নিলে আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবো? আমি তো তোমার জন্য এখনো বিয়ে করিনি নির্ভয়। তুমি তো সেই মানুষটা যাকে আমি সব উজাড় করে ভালোবাসতাম, যেটা তোমার অজানা ছিল। আমি সব বলার পর আমাকে এভাবে সন্দেহ আর অবিশ্বাস করবে ভাবতেও পারিনি আমি। নির্ভয়ের চোখে জল এসে গেল। সে অহনার হাতটা ধরলো। এবার অহনা হাত সরালো না। আমার ভুল হয়েছে অহনা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমার মনে হয়েছিল আমি একা, আর তুমি আমাকে ভুলে গেছো। সুখী? অহনা তীব্রভাবে হাসলো।
তুমি যখন ছিলে না, আমার জীবনটা যেন থেমে গিয়েছিল নির্ভয়। আমি রাত জেগে কেঁদেছি, আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করেছি। আর তুমি আমাকে এমন মন বুঝতে পারলে। আমার ভালোবাসার কি তোমার কাছে কোনো মূল্য ছিল না? নির্ভয়ের চোখের জল স্পষ্ট হলো। সে অহনার হাতটা আরো শক্ত করে ধরলো। আমার ভুল হয়েছে অহনা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমি অন্ধ ছিলাম। তুমি আজও কিছু করতে পারোনি নির্ভয়, আর তার উপর এমন সব ভুল ধারণা ভুগছো। আমি শুধু চাই তুমি ভালো কিছু করো, আমার এই ভালোবাসা যেন বৃথা না যায়। নির্ভয় অহনার হাত ছাড়লো না। বিশ্বাস করো অহনা, তোমার ভালোবাসা বৃথা যাবে না। আমি সবকিছু ঠিক করে দেব, সব রহস্যের সমাধান হবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। অহনা আর কিছু বলল না। তার চোখে তখনও রাগ আর অভিমান, কিন্তু নির্ভয়ের হাতে তার হাতটা ধরে রাখার মধ্যে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। নির্ভয় বুঝলো অহনা আজও তাকে ভালোবাসে। তার ছদ্মবেশের আড়ালেও সেই ভালোবাসার শিখা জ্বলছে। এই মুহূর্তে সে অহনার কাছে নির্দোষ প্রমাণিত হয়েছে, আর এটাই তার জন্য যথেষ্ট ছিল। নির্ভয় গোপনে তার অ্যাসিস্ট্যান্ট রবিনকে লাগিয়ে খবর নিল সত্যি ওটা অহনার কাজিন ছিল। পরের দিন সকাল থেকেই নির্ভয় অহনার কাছাকাছি থাকার সুযোগ খুঁজছিল। তার মনে ছিল অহনার জন্য ভালোবাসার সেই পুরোনো দিনের ভুল বোঝাবুঝি দূর করার তাগিদ। সে জানতো অহনার রাগ ভাঙানোটা সহজ হবে না, কারণ অহনা এখনও তাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে দেখছে, আর এই সন্দেহের জন্য আরো বেশি ক্ষেপে আছে। নির্ভয় একটা কল করলো কাউকে। রবিন, মনসুরের একটা ব্যবস্থা করো। সে ভালো করে পর্যবেক্ষণ না করে আমাকে ভুল খবর দিয়েছিল, যার কারণে আমি কষ্ট পেয়েছিলাম। আর এখন অহনা রেগে গেছে, তাই মনসুরকে একটা শিক্ষা দিয়ে দাও। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। বিয়ের আগের দিন বাড়িটা যেন উৎসবের এক নতুন রূপে সেজে উঠেছে। গান বাজনা আর হাসির শব্দে ভরে উঠেছে চারপাশ। নির্ভয় দেখল অহনা বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত। সে কখনো ফুলের সজ্জা দেখছে, কখনো অতিথিদের আপ্যায়ন করছে। তার মুখে এক ধরনের ব্যস্ততার হাসি, কিন্তু তার চোখ দুটো মাঝে মাঝে চিন্তিত দেখাচ্ছিল। নির্ভয় তার দিকে এগোলো। অহনা তখন কিছু ফুলের তোড়া ঠিক করছিল। নির্ভয় পেছনে গিয়ে দাঁড়ালো। নির্ভয় মৃদু গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার অহনা, এত ব্যস্ত কেন? তার গলায় ছিল এক দুষ্টুমি ভরা সুর। অহনা চমকে উঠল। নির্ভয়কে তার পেছনে দেখে সে বিরক্তি নিয়ে ফিরে তাকালো। তুমি আবারও কি চাও নির্ভয়? দেখছো না আমি ব্যস্ত? তোমার কি কোনো কাজ নেই? কাজ তো আছেই, যেমন ধরো তোমাকে মুগ্ধ করা, তোমার রাগ ভাঙানো। এটাই তো এখন আমার সবচেয়ে বড় কাজ। অহনা তার ভুরু কুঁচকালো। আমার রাগ ভাঙানো? কিসের রাগ? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার নিজেরই কিছু করার দরকার। নির্ভয় অহনার দিকে এগিয়ে এসে একটা গোলাপ ফুল তার দিকে বাড়িয়ে দিল। এই নাও, তোমার জন্য, তোমার রাগ ভাঙানোর প্রথম ধাপ। অহনা গোলাপটা দেখে অবাক হলো। তার চোখে এক মুহূর্তের জন্য নরম ভাব এলো, কিন্তু পরক্ষণেই সেটা শক্ত হয়ে গেল। সে গোলাপটা নিল না। তোমার এসব সস্তার উপহার দিয়ে আমাকে পটানো যাবে না নির্ভয়। তুমি জানো আমি কিসের অপেক্ষা করছি? আমি জানি অহনা, তুমি আমার সফলতা দেখতে চাও, আর আমি এই সফলতা তোমাকে দেখাবো। কিন্তু তার আগে তোমার রাগ ভাঙানোটা খুব জরুরি। এই ফুলটা নাও প্লিজ। অহনা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে সে গোলাপটা নিল, কিন্তু তার চোখে এখনো অভিমানের রেশ। ঠিক আছে, নিলাম। এবার খুশি তো? খুশি তো অবশ্যই। তোমার মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার জন্য অনেক বড় পাওয়া। অহনা ফুলটা হাতে নিয়ে চলে যাচ্ছিল যখন নির্ভয় আবার ডাকলো। অহনা, শুনছো? অহনা ঘুরে দাঁড়ালো। আর কি চাই? তোমার চোখের এই রাগটা আমি দূর করতে চাই অহনা। তোমার এই চোখ দুটো যখন হাসে, তখন পুরো পৃথিবীটা ঝলমল করে ওঠে। আমি চাই তোমার চোখ আবার হাসুক। অহনা কিছু বলল না। সে শুধু নির্ভয়ের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতরে এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। একদিকে তার অভিমান, অন্যদিকে নির্ভয়ের এই রোমান্টিক খুনসুটিগুলো তাকে মুগ্ধ করছিল। সেদিন রাতে বিয়ের আয়োজন দেখতে দেখতে নির্ভয় ফরিদা বেগমের ওপর কড়া নজর রাখছিল। ফরিদা বেগম বেশ কিছু অপরিচিত লোকের সাথে ফোনে কথা বলছিলেন, এবং তার আচরণ ছিল বেশ অস্থির। নির্ভয় তার গোপন টিমের সাথে যোগাযোগ করলো। নির্ভয় ফিসফিস করে বলল, হ্যালো রবিন, তোমাকে যে ঠিকানাগুলো দিয়েছিলাম সেগুলোর উপর নজর রাখো, বিশেষ করে ফরিদা বেগমের প্রতিটি পদক্ষেপ।
সে নিশ্চয়ই কোনো বড় ডিলের পরিকল্পনা করছে। ফোনের ওপাশ থেকে রবিনের গলা শোনা গেল। সবকিছু নজরদারিতে আছে বস। আপনার নির্দেশ মতন কাজ চলছে। মিসেস ফরিদা বেগমের গতিবিধি সন্দেহজনক। মনে হচ্ছে তিনি বেশ বড় অঙ্কের অর্থ নিয়ে কিছু একটা করছেন। পারফেক্ট। আমি চাই প্রতিটি ছোট তথ্য, কোনো ডকুমেন্ট, কারোর সাথে মিটিং, সব ডিটেলস আমাকে জানাও। সে ফোনটা রেখে দিল। তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা, ফরিদা বেগমকে এবার তার প্রাপ্য শাস্তি দিতেই হবে। পরদিন সকালে বিয়ের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে অহনা নিজের ঘরে বসেছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। অহনা দরজা খুলতে দেখলো নির্ভয় দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ছোট্ট চকলেট বক্স। নির্ভয় মিষ্টি হেসে বলল, শুভ সকাল অহনা, তোমার জন্য ছোট্ট একটা উপহার, তোমার পছন্দের চকলেট। অহনা অবাক হলো। তুমি আমার পছন্দের চকলেট কোত্থেকে জানলে? তোমার সব খবর রাখি অহনা। তোমার রাগটা ভাঙানোর জন্য আমাকে তো অনেক কিছু করতে হবে, তাই না? অহনা বক্সটা হাতে নিল। চকলেটগুলো তার সত্যি খুব প্রিয় ছিল। তুমি তুমি কেন এমন করছো নির্ভয়? কেন করছি? কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। আমি জানি তোমার ভেতরের কষ্টটা আমি কতটা বাড়িয়ে দিয়েছি, আর আমার কারণে তুমি কতটা অভিমানী হয়েছো। অহনা তার চোখ নামিয়ে নিল। আমি আমি জানি না কি বলবো। কিছু বলতে হবে না, শুধু আমার চোখে চোখ রেখে বলো, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? অহনা নির্ভয়ের দিকে তাকালো। তার চোখের কোণে জল চিকচিক করছিল। সে জানতো নির্ভয় জীবনে এখনো কিছুই করতে পারেনি, কিন্তু তার এই প্রচেষ্টাই ভালোবাসা অহনার মনকে নাড়া দিচ্ছিল। অহনা ফিসফিস করে বলল, আমার রাগ তো তোমার উপর নয় নির্ভয়, আমার রাগ নিজের উপর। আমি তোমাকে একবার হারিয়েছি, আমি চাই না আবার তোমাকে হারাই। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আর দূরে যেও না। আর তুমি যাই হও না কেন, আমি তোমাকে আর হারাতে চাই না। নির্ভয় অহনার হাত ধরল। তার চোখে এক গভীর তৃপ্তি। সে জানতো অহনা তাকে আবারও বিশ্বাস করতে শুরু করেছে। তার অভিমানের দেওয়ালটা ভেঙে যাচ্ছে। নির্ভয় প্রতিশ্রুতি দিল, আমি আর দূরে যাব না অহনা, কখনো না। অহনা তখনই নির্ভয়কে একজন সাধারণ ছেলে হিসেবে দেখছিল, যে হয়তো জীবনে কিছুই করতে পারেনি। তার মনে তখন একটাই চিন্তা, নির্ভয় হয়তো জীবনে কিছু করতেই পারেনি, কিন্তু আমি তাকে একবার হারিয়েছিলাম, এবার আর হারাতে চাই না। অহনার এই ভালোবাসা নির্ভয়কে আরো বেশি অনুপ্রাণিত করলো। তাকে প্রমাণ করতে হবে যে সে এখন আর সেই পুরনো নির্ভয় নেই। তার আসল পরিচয় প্রকাশের সময় ঘনিয়ে আসছে। এই সুযোগে নির্ভয় তার ফোনের দিকে তাকালো। রবিন তাকে ফরিদা বেগমের নতুন কিছু তথ্যের ইঙ্গিত দিয়েছে। নির্ভয় মনে মনে হাসলো। অহনার রাগ ভেঙেছে, এবার ফরিদা বেগমের পালা। তবে তার আগে নির্ভয় তার একটা শখ পূরণ করতে চাইলো। বিয়ের পরদিন অহনা তার বাসায় চলে গেছে। 5 মিনিট হাঁটলেই তার বাসা। বিকেলের দিকে নির্ভয় চলল অহনার বাসার দিকে। নির্ভয় অহনার সামনে হাজির হলো একটা সাধারণ টি শার্ট আর জিন্স পরে। তার পায়ে ছিল পুরনো একজোড়া স্নেকার্স। অহনা তাকে দেখে কিছুটা অবাক হলো। অহনা জিজ্ঞেস করলো, কোথায় যাবে আজ? এভাবে সেজেছো যে? নির্ভয় হাসলো। বিশেষ কোথাও না অহনা, আজ তোমাকে নিয়ে আমার পছন্দের এক রেস্টুরেন্টে যাব, চলো রেডি হও। অহনা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, এই ছেলেটা এখনো পাল্টালো না। আমাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে যেতে চাইলো তো একটু গুছিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সে নির্ভয়ের মন খারাপ করতে চাইলো না। ঠিক আছে চলো। তারা যখন শহরের সবচেয়ে নামকরা এবং অভিজাত রেস্টুরেন্ট দ্য রয়্যাল কিচেনের সামনে পৌঁছালো, অহনা থমকে গেল। রেস্টুরেন্টের জাঁকজমকপূর্ণ গেট, ঝকঝকে কাচের দেওয়াল আর ভেতরে ঝলমলে আলো দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। অহনা অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকালো। এখানে? তুমি এই রেস্টুরেন্টে যেতে চাও? নির্ভয় তুমি জানো এখানে কেমন লোক আসে আর এখানে কেমন পোশাক পরে আসতে হয়? নির্ভয় কাঁধ ঝাঁকালো। তোমার পোশাক ঠিক আছে, চলো তো। তারা ভেতরে ঢোকার চেষ্টা করতেই দরজার মুখে একজন সুবেশিত ম্যানেজার এসে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। ম্যানেজার নির্ভয়ের দিকে তাকিয়ে তাচ্ছিলের সাথে বলল, এক্সকিউজ মি, আপনার পোশাক দুঃখিত, আমাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী এমন পোশাকের ভিতরে ঢোকা যাবে না। এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। নির্ভয় শান্তভাবে তাকালো। আমি জানি, কিন্তু আমরা খেতে এসেছি, আমার পোশাক দিয়ে কি আসে যায়? এখানে সব বড় লোকরা আসে, ওকে?
তোর মতো গরিব ভিখারিদের জন্য এই রেস্টুরেন্ট নয়। আমি আমার টাকা দিয়ে খাবো, এটা আপনার সমস্যা কি? এই, তুই কি পাগল নাকি? এই রেস্টুরেন্টের বিল মেটানোর ক্ষমতা তোর আছে? টাকাটা আমি দেব, আপনি এত সিনক্রিয়েট করছেন কেন? দেখ, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ম্যানেজার অহনার দিকে তাকিয়ে তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ম্যাডাম, আপনি চাইলে ভিতরে যেতে পারেন, আপনার পোশাক মানসম্মত, কিন্তু ক্ষেতের জন্য পারমিশন নেই। অহনার রাগ চড়ে গেল, সে নির্ভয়ের হাত শক্ত করে ধরেছিল। কি বললেন আপনি? আমার পোশাক মানানসই মানে? আমার বন্ধুকে ঢুকতে দিচ্ছেন না আর আমাকে যেতে বলছেন? আপনি জানেন না এটা কত বড় অপমান। ম্যানেজার অহনার দিকে তাকিয়ে চোখ ছোট করলো। ম্যাডাম, আমরা শুধু আমাদের নিয়ম পালন করেছি, অনুগ্রহ করে তর্ক করবেন না। তর্ক করব না মানে? অহনার রেগে ফেটে পড়ল, তার গলায় তখন স্পষ্ট তেজ। আপনি কে আমার বন্ধুকে অপমান করার? ও কি আপনাকে কিছু বলেছে না কিছু করেছে? ওর পোশাক নিয়ে আপনার তো সমস্যা কেন? মানুষ তার পোশাক দিয়ে বিচার হয় না, তার মন দিয়ে হয়, তার ব্যবহার দিয়ে হয়। আপনি ওর পোশাক দেখছেন কিন্তু ওকে চিনেছেন না। ম্যানেজার অহনার এমন অপ্রত্যাশিত আচরণে কিছুটা ঘাবড়ে গেল। ম্যাডাম, শান্ত হন, পাবলিক প্লেসে এমন আচরণ করবেন না। শান্ত হব? অহনা চিৎকার করে উঠল। আমার বন্ধুকে অপমান করছেন আর আমাকে বলছেন শান্ত হতে? আপনি হয়তো জানেন না ওকে। ওর চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। আপনার শুধু বাইরের চেহারাটাই দেখেন, ভিতরের মানুষটাকে চেহেন না। নির্ভয় অহনার হাত শক্ত করে ধরল, তার মুখে এক অদ্ভুত হাসি। অহনার এই রাগ, তার জন্য এই লড়াই দেখে নির্ভয়ের বুকটা ভরে উঠল। নির্ভয় শান্ত গলায় বলল, চলো অহনা, আমরা অন্য জায়গায় যাই, এখানে আমাদের মতো মানুষের জায়গা নেই। অহনা রেগে ফুঁসছিল। হ্যাঁ চলো, এমন ছোট মনের লোকের রেস্টুরেন্টে আমি এক মুহূর্ত থাকবো না। তারা যখন চলে যাচ্ছিল, নির্ভয় ম্যানেজারের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল। সে ম্যানেজারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ আমাদের দেখাটা শেষ হলো না বন্ধু, তোর আর আমার আবার দেখা হবে, তবে সেই দেখাটা খুব ভয়ঙ্কর হবে। সেদিন তুই আমাকে চিনতে পারবি না, কিন্তু আমি তোকে ঠিকই চিনে নেব। ম্যানেজার নির্ভয়ের কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু নির্ভয় ততক্ষণে অহনার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। তারা যখন অহনার বাড়ির সামনে পৌঁছালো, অহনা তখনও রাগে ফুঁসছে। দেখলি তো কেমন অপমান করে দিল? আজ তোমার এই অবস্থার জন্য আমিও লজ্জিত হলাম। যদি ভালো কিছু করতে, ভালো জামা কাপড় পরে যেতে, তাহলে কি ওর সাহস হতো এমন অপমান করার? অহনা শান্ত হও, সময় মতো সে শিক্ষা পেয়ে যাবে। কখন আসবে তোমার এই সময়? হ্যাঁ, আর কত অপমানিত হবে? সব দিক থেকেই অপমানিত হচ্ছ, এখনো কি এসব তোমার মনে আঘাত করছে না? হ্যাঁ, অহনা প্রায় কেঁদে কেঁদে কথাগুলো বলল। তুমি কেন ওই লোকটাকে কিছু বললে না? কেন ওকে একটা উচিত শিক্ষা দিলে না? দেব অহনা, সবকিছুর একটা সময় থাকে। অহনা বিশ্বাস করতে পারল না। তুমি এখন সেই পুরনো নির্ভয় রয়ে গেছো, কোনো প্রতিবাদ নেই। কবে তুমি বুঝবে বলো তো? নির্ভয় কোনো উত্তর দিল না। সে অহনাকে তার বাসায় যেতে বলল। অহনা চলে যেতেই নির্ভয় দ্রুত তার ফোন বের করলো। নির্ভয় গম্ভীর গলায় বলল, হ্যালো রবিন, আমার একটা জরুরি কাজ আছে। কি হয়েছে বস? আপনি এখন কোথায়? আপনি বলুন, এক্ষুনি আমি আসছি। আসতে হবে না, রেস্টুরেন্টে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, দ্য রয়্যাল কিচেন, সেটা আমি কিনতে চাই। রবিনের গলায় অবাক সুর। স্যার, দ্য রয়্যাল কিচেন, সেটা তো শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা, আর ওটা তো বিক্রি হচ্ছে না। নির্ভয় হাসলো। বিক্রি হচ্ছে না সেটা আমি দেখব, যে কোনো মূল্যে ওটা আমার চাই। এখনই এর কাগজপত্র তৈরি করো, আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে ওটা আমার নামে হয়ে যাক। আর তুমি প্রস্তুত থাকবে, আমি তোমাকে একটা বিশেষ অ্যাসাইনমেন্ট দেব। যেমন নির্দেশ বস, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। নির্ভয় ফোনটা রেখে দিল, তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। দুদিন পর
বিকেলের দিকে নির্ভয় রবিনকে নিয়ে দ্য রয়্যাল কিচেনের সামনে এসে দাঁড়ালো। এবার নির্ভয়ের পরনে ছিল ইতালীয় নকশার একটি দামি স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, চোখে রে-ব্যান সানগ্লাস। তার হেয়ার স্টাইলও পাল্টে গেছে। তার পাশে রবিনের সাথে ছিল 4 জন সুবেশিত বডিগার্ড। রেস্টুরেন্টের সেই ম্যানেজার বাইরেই দাঁড়িয়েছিল, অতিথি আপ্যায়ন করছিল। নির্ভয়কে দেখে ম্যানেজার প্রথমে চিনতে পারল না। তার পোশাক, স্টাইল আর তার সাথে বডিগার্ড দেখে ম্যানেজার ভাবলো কোনো ভিআইপি কাস্টমার এসেছে। ম্যানেজার এগিয়ে এলো, তার মুখে চওড়া হাসি। ওয়েলকাম স্যার, আমাদের রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম। আসুন, ভেতরে আসুন। নির্ভয় সানগ্লাস খুলে ম্যানেজারের দিকে তাকালো। তার চোখে সেই পুরনো নির্ভয়ের সেই জেদি দৃষ্টি। ম্যানেজার নির্ভয়কে চিনতে পারলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে শুরু করলো। আব্বে, তুই আবার চলে এসেছিস? পাশ থেকে রবিন বলল, এই, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? আরে, এটা তো 2 দিন আগেও এসেছিল। ফার্টিচার কোথাকার, এখন আসে গার্ড নিয়ে। তুই এখন যার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সে এখন এই রেস্টুরেন্টের ওনার। ম্যানেজারের গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে নির্ভয়ের দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অবিশ্বাস আর ভয়। নির্ভয় তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ম্যানেজার টুকরাতে শুরু করলো। মানে এসব কি বলছেন? না, এটা হতে পারে না। মানে হলো, এই যে দেখ, এই যে রেস্টুরেন্টের সমস্ত কাগজপত্র। এসব কি করে হলো? এটা অসম্ভব ছিল। আপনি কে স্যার? নির্ভয় বলল, কি মনে পড়ছে বন্ধু? 2 দিন আগে বলেছিলাম আমাদের দেখাটা ভয়ঙ্কর হবে, মনে আছে? ম্যানেজার কাঁপতে কাঁপতে বলল। স্যার, হ্যাঁ, আমি বুঝতে পারিনি। নির্ভয় তার দিকে এক ধাপ এগিয়ে এলো। তুমি তো কেবল পোশাক দেখতে জানো বন্ধু, মানুষ চিনতে শেখোনি। তাই তোমাকে একটা উপহার তো দিতেই হয়, তাই না রবিন? ইয়েস বস। কোন উপহারটা দেওয়া যায় বলো তো রবিন? এই যে ওইটা স্যার। সঙ্গে সঙ্গে নির্ভয় হাত তুলে জোরে ম্যানেজারের গালে একটা থাপ্পড় দিল। ম্যানেজার নীরবে মাথা নিচু করে রইল। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে বুঝতে পারছিল তার জীবনে সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। রবিন আবার এগিয়ে এলো, তার গলায় ঠান্ডা কঠিন সুর। আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক নির্ভয় আহমেদ, আর তুই এখন থেকে আমাদের কর্মচারীর একজন। আর তোর প্রথম কাজ এই রেস্টুরেন্টের গেটে একটা বড় বোর্ড টাঙানো। মানুষের পোশাক দিয়ে বিচার হয় না, মন দিয়ে বিচার হয়। না স্যার, এটা করবেন না প্লিজ। সামনের মাসে আমার বোনের বিয়ে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। নির্ভয় ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা না। যেটা বললাম সেটাই করবে। যদি চাকরি বাঁচাতে চাস তাহলে পাক্কা 6 মাস তুই এই ডিউটিটা করবি। ম্যানেজার মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখে তখনও অবিশ্বাস আর ভয়। নির্ভয় ম্যানেজারের দিকে তাকিয়ে হাসলো। এইবার সে তার প্রতিশোধের প্রথম ধাপটা সম্পন্ন করলো। অহনা হয়তো এখনো জানে না তার ছন্নছাড়া নির্ভয় কতটা বদলে গেছে, কিন্তু খুব শীঘ্রই অহনা সব জানতে পারবে। আরো 4 দিন কেটে গেছে। বাড়ির উৎসবের আমেজ কিছুটা কমে এলেও ব্যস্ততা তখনও ছিল। নির্ভয় এই 4 দিন অহনার আশেপাশে থেকে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। আর অহনাও তার অভিমান কিছুটা হলেও ভুলে নির্ভয়ের সাথে সহজ হয়েছে। কিন্তু নির্ভয়ের মন তখন আর ফারিদা বেগমের দিকে নিবদ্ধ ছিল। সে জানতো এবার ফারিদা বেগমের জালে পড়ার সময় হয়েছে। সেদিন সকালে সবাই যখন নাস্তা শেষ করে উঠোনে গল্প করছিল, নির্ভয় তখন এক কোণে বসে তার ফোনে কিছু কাজ করছিল। অহনা তার নিজের বাড়িতেই আছে। মাঝে তারা দুজন ফোনে কথা বলে। ফারিদা বেগম নির্ভয়ের কাছে এসে বলল, এই, তুই এখনো যাসনি কেন? হ্যাঁ, বিয়ে শেষ হয়ে গেছে, এখন চুপচাপ আমার বাড়ি থেকে বের হয়ে যা। চলে যাব মা, একটু অপেক্ষা করুন। ঠিক তখনই একটি কালো দামি গাড়ি এসে বাড়ির সামনে থামলো। গাড়ির দরজা খুলতে সুবেশিত একজন যুবক বেরিয়ে এলো, হাতে একটি চামড়ার ব্রিফকেস। যুবকটি নির্ভয়কে খুঁজতে খুঁজতে ভেতরে এসব কথা শুনে ফেললো। দাঁড়ান, কাকে বের করে দিচ্ছেন? আপনি জানেন ইনিকে? নির্ভয় স্যার, আপনি এখানে? যুবকটি বেশ অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকালো। তার গলায় ছিল স্পষ্ট সম্মান। ফারিদা বেগম আর তার আশেপাশে সবাই অবাক হয়ে তাকালো। এই ছন্নছাড়া নির্ভয়কে স্যার বলছে? ফারিদা বেগম বিদ্রুপের হাসি হাসলেন। ফারিদা বেগম তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, কে রে তুই? তুই বেয়াদব ছেলেটাকে স্যার বলছিস কেন? ও কোনো স্যার নয়, ও একটা বেকার। যুবকটি ফারিদা বেগমের দিকে ঘুরে অবাক হয়ে তাকালো।
আপনি কাকে বেকার বলছেন? আপনি জানেন উনি কে? আহমেদ কর্পোরেশনের নাম শুনেছেন কখনো? আহমেদ কর্পোরেশনের নাম শুনে ফারিদা বেগম আঁতকে উঠল। এটা সেই কোম্পানি যেটার নাম পুরো বিশ্ব জুড়ে রয়েছে। মেইন গ্রুপ লন্ডনে অবস্থিত। ইনি সেই কোম্পানির সিইও নির্ভয় আহমেদ। লন্ডন থেকে এসেছেন। দ্য ওয়ান অ্যান্ড অনলি সিইও অফ আহমেদ কর্পোরেশন। ফারিদা বেগম হেসে ফেললেন। তার হাসিতে ছিল অবিশ্বাস। সিইও আহমেদ কর্পোরেশনের? হ্যাঁ, এই নির্ভয় যে নিজের কলেজের ফি পর্যন্ত দিতে পারতো না, সে কিনা লন্ডনের সিইও? ছেলে, তুমি ভুল করছো। তুমি হয়তো অন্য নির্ভয়ের কথা বলছো। যুবকটি দৃঢ়ভাবে বলল, আমি কোনো ভুল করিনি ম্যাডাম। উনি নির্ভয় আহমেদ, আমাদের আহমেদ কর্পোরেশনের সিইও। ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আমাদের জরুরি একটা ডিল সাইন করতে হবে, তাই ফাইল আর গাড়ির চাবি নিয়ে এসেছি। যুবকটি নির্ভয়ের দিকে চামড়ার ব্রিফকেস এবং একটি গাড়ির চাবি বাড়িয়ে দিল, যেখানে একটি বিলাসবহুল গাড়ির লোগো স্পষ্ট ছিল। নির্ভয় শান্তভাবে সেগুলো নিল। নির্ভয় বলল, তার গলায় কোনো উত্তেজনা ছিল না, যেন এটা স্বাভাবিক। ধন্যবাদ রবিন, আমি আসছি। তুমি গাড়ির ব্যবস্থা করো। রবিন মাথা নেড়ে দ্রুত বেরিয়ে গেল। ফারিদা বেগম তখনও অবাক। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখে অবিশ্বাস আর ভয়। অহনাও অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকিয়েছিল। তার মনে এক নতুন আশার আলো জ্বলছিল। ফারিদা বেগম কাঁপতে কাঁপতে নির্ভয়ের দিকে তাকালেন। নির্ভয়, এটা এটা কি সত্যি? নির্ভয় শান্তভাবে ফোনটা পকেটে রেখে দাঁড়িয়ে বলল, কি সত্যি মা? আমি আহমেদ কর্পোরেশনের সিইও। এটা নাকি আপনার চোখে আমি আজও সেই বেকার ছেলেটা? ফারিদা বেগম কিছু বলতে পারলেন না। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সেদিন দুপুরের পর নির্ভয় তার ল্যাপটপে একটি ভিডিও কল করছিল। ফারিদা বেগম তখন হলরুমের পাশ দিয়ে যাচ্ছিলেন। নির্ভয় তখন উচ্চস্বরে কথা বলছিল, যেন ইচ্ছা করেই ফারিদা বেগমকে শোনানোর জন্য। মিস্টার জনসন, আমার প্রস্তাব স্পষ্ট। হয় আপনারা আমাদের সাথে এই $800 মিলিয়ন ডিলটি সাইন করবেন, নয়তো আমরা আপনাদের মার্কেট থেকে পুরোপুরি সরিয়ে দেব। আমাদের কাছে আপনাদের সব দুর্বল পয়েন্ট আছে। ফারিদা বেগম থমকে গেলেন। $800 মিলিয়ন? তার কান যেন বিশ্বাস করতে পারছিল না। তিনি লুকিয়ে লুকিয়ে নির্ভয়ের কথা শুনতে লাগলেন। আপনারা হয়তো ভেবেছিলেন এই কোম্পানিকে দুর্বল করে দেওয়া সহজ হবে, কিন্তু আপনারা জানেন না আমরা বাজারের প্রতিটি ছোট বড় নড়াচড়ার খবর রাখি। আপনাদের শেয়ার বাজারে ধসে পড়ার পেছনে যে কে আছে সেটা আমরা জানতে পেরেছি। এবার আপনাদের সেই ক্ষতিপূরণ দিতে হবে, যেটা আপনারা আমাদের ক্লায়েন্টদের ক্ষতি করেছেন। ফারিদা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। তিনি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেন। নির্ভয়ের গলায় এমন দৃঢ়তা তিনি আগে কখনো শোনেননি। নির্ভয় আবার বলল, ঠিক আছে মিস্টার জনসন, আপনারা 2 দিন সময় নিন, তারপর আমাকে জানান। মনে রাখবেন, সময় খুবই কম। নির্ভয় ফোন রেখে দিল। ফারিদা বেগম দ্রুত সেখান থেকে সরে গেলেন। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নির্ভয়, যে কিনা একসময় তার পায়ের নিচে পড়ে থাকতো, সে এখন এত বড় ডিল করছে। কল কাটার কিছুক্ষণ পরেই অহনার কল আসলো। তার কানে এতক্ষণে সব খবর পৌঁছে গেল। কল রিসিভ করতেই অহনার কণ্ঠ শোনা গেল। নির্ভয়, আমি এসব কি শুনছি? এটা কি সত্যি? যা শুনেছ সব সত্যি। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। তখন চাচির মুখটাও কেমন জানি দেখাচ্ছিল। দেখার মতো। ইস, আমি মিস করে ফেললাম। এত বছর ধরে অপেক্ষা করছিলাম যে এমন একটা দিন আসবে আর তুমি চাচিকে দেখিয়ে দেবে যে তুমি পারো। আর চাচির রিয়াকশন কি হবে সেটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট হলোই না। চিন্তা করো না অহনা, আরো অনেক কিছু বাকি আছে। ওনার ফ্যাকাশে মুখ আরো ভয়ঙ্কর ভাবে দেখতে পারবে। আজ সন্ধ্যায় ওই রেস্টুরেন্টে একটা পার্টি আছে, ওখানে তুমি চলে আসো। তোমার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? বলে দিলে সারপ্রাইজ কোথায় থাকলো। ঠিক আছে, আমি আসবো। আর হ্যাঁ, এসব শুনে খুব ভালো লাগলো নির্ভয়। আমি জানতাম তুমি পারবে। আচ্ছা, তুমি আমাকে এসব আগে বলনি কেন? ভেবেছিলাম বললে তুমি হয়তো বিশ্বাস করবে না, আর আমার নিজে থেকে বলতে ভালো লাগছিল না, এবং আমি নিজেও একটু সময় নিতে চাইছিলাম। আর ছদ্মবেশ সাজার কারণ হলো মানুষগুলোকে নতুন করে চেনা। তোমার মুখে শুনলে হয়তো আমি আরো বেশি খুশি হতাম। তার জন্য সরি ম্যাডাম। আচ্ছা,
এখন রাখছি, সন্ধ্যায় পার্টিতে দেখা হচ্ছে, কেমন? ঠিক আছে, বাই। শোনো, বলো। আই লাভ ইউ। অহনার মনটা ভরে গেল খুশিতে, কিন্তু সে কেন যেন উত্তরটা দিতে চাইল না। মুচকি হেসে বলল, পাগল একটা, যাও পার্টির জন্য রেডি হও, আমি যাচ্ছি, বাই। বলেই কলটা কেটে দিল অহনা। সন্ধ্যায় নির্ভয় রিয়াদের বিয়ে উপলক্ষে একটি বড় পার্টি দিল। নির্ভয় সবাইকে অবাক করে ঘোষণা করেছিল এই পার্টিটি তার নিজেরই কেনা সেই দ্য রয়্যাল কিচেন রেস্টুরেন্টে হবে, যেটাতে সে অপমানিত হয়েছিল অহনার সামনে, যেটা এখন তার মালিকানায় রয়েছে। এই ঘোষণায় সবাই অবাক হলেও ফরিদা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি জানতেন নির্ভয় তাকে নিয়ে কি পরিকল্পনা করছে। রেস্টুরেন্ট এখন নির্ভয়ের মালিকাধীন, আর এর প্রবেশপথে ঝুলছে একটি বড় বোর্ড। মানুষ পোশাক দেখে বিচার হয় না, মন দিয়ে বিচার হয়। ম্যানেজারের মুখ তখনও ভয়ে শুকনো। সন্ধ্যা হতেই সবাই পার্টিতে এলো। সে অতিথিদের আপ্যায়ন করছে ঠিকই, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ যেন ভয়ে জড়ানো। পার্টি শুরু হতে নির্ভয় তার বাবা আরিফ আহমেদ এবং ফরিদা বেগমকে রেস্টুরেন্টের এক কোণে, যেখানে কিছুটা নিরিবিলি ছিল, সেখানে ডেকে নিল। ফরিদা বেগম তখন আতঙ্কে কাঁপছিলেন। মা, বাবা, আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে। নির্ভয় শান্ত অথচ দৃঢ় গলায় বলল। তার চোখে কোনো আবেগ ছিল না, শুধু এক স্থির প্রতিজ্ঞা। ফরিদা বেগম বিড়বিড় করে বললেন, কি কথা? তুই তুই আবার কি করতে চাস? তার গলা দিয়ে কষ্ট করে শব্দ বেরোচ্ছিল। নির্ভয় মৃদু হাসলো। আমি কিছুই করতে চাই না মা, যা করার ছিল তা আপনি নিজেই করে রেখেছেন। আমি শুধু সেই সত্যগুলো সবার সামনে তুলে ধরতে চাই, যা এতদিন অন্ধকারের আড়ালে লুকিয়েছিল এবং যার জন্য আমার বাবা দিনের পর দিন কষ্ট পেয়েছেন। আরিফ আহমেদ নির্ভয়ের দিকে অবাক হয়ে তাকালেন। তার চোখে এক মিশ্র অনুভূতি, বিস্ময় আর চাপা উদ্বেগ। কি বলছিস নির্ভয়? কিসের সত্য? নির্ভয় একটা চামড়ার ব্রিফকেস বের করলো। তার হাতে ব্রিফকেসটা বেশ স্বাভাবিক লাগছিল। বাবা, আপনি হয়তো জানেন না, গত 12 বছর ধরে আপনার পাশে একজন প্রতারক বাস করছে, আপনার স্ত্রী ফরিদা বেগম। শুধু আমাকে নয়, আপনাকেও বছরের পর বছর ঠকিয়ে এসেছেন, আপনার কষ্টের টাকা আত্মসাৎ করেছেন। ফরিদা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। মিথ্যে কথা, ও মিথ্যে বলছে। এইসব ওর সাজানো নাটক। তার গলায় জোর করে বিরক্তি আনার চেষ্টা। মিথ্যা নয় মা, সব প্রমাণ আমার হাতে আছে। আপনার সেই ভুয়া এন্টারপ্রাইজের শেয়ার ডাম্পিং থেকে শুরু করে বিদেশি ক্লায়েন্টদের সাথে প্রতারণা, আপনার ভুয়া কোম্পানির নামে অর্থ পাচার, সবকিছু এই দেখুন। নির্ভয় ব্রিফকেস খুলে এক এক করে কাগজপত্র বের করতে লাগলো। সেখানে ফরিদা বেগমের স্বাক্ষর করা চুক্তিপত্র, ব্যাংক স্টেটমেন্ট এবং বিভিন্ন আর্থিক লেনদেনের নথি ছিল। নির্ভয় সেগুলো আরিফ আহমেদের সামনে রাখলো। কাগজের স্তূপ দেখে আরিফ আহমেদের চোখ কপালে উঠে গেল। বাবা, এই কাগজগুলো দেখুন। আপনার অজান্তেই ফরিদা বেগম আপনার কোম্পানির অর্থ আত্মসাৎ করেছেন। তিনি আপনাকে বিভিন্ন ভুয়া প্রকল্পে বিনিয়োগ করিয়েছেন, যার লাভ কেবল তার পকেটে গেছে। আপনার বিশ্বাসকে ব্যবহার করে তিনি নিজের সাম্রাজ্য গড়েছেন। আরিফ আহমেদ কাঁপতে কাঁপতে কাগজগুলো দেখতে লাগলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার স্ত্রী এমন কাজ করতে পারেন। তার মুখ ক্রোধে লাল হয়ে গেল। ফরিদা বেগম চিৎকার করে উঠলেন, এসব জাল কাগজপত্র তুই এসব কোথা থেকে এনেছিস? আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? আমি কিচ্ছু করিনি। তার গলা কাঁপছিল। ফাঁসানোর চেষ্টা নয় মা, এসব আপনারই কাজ। আর আপনার বিদেশি ক্লায়েন্টদের সাথে যা প্রতারণা করেছেন তার অডিও রেকর্ডিং আমার কাছে আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। নির্ভয় তার ফোন বের করে একটা অডিও প্লে করলো। অডিওতে ফরিদা বেগমের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল। তিনি কিভাবে একটি বড় বিদেশি কোম্পানির সাথে প্রতারণা করার পরিকল্পনা করছেন, তার নিজের লোভের কথা বলছেন। ফরিদা বেগম মাথা নিচু করে নিলেন। তার শরীর কাঁপছিল, যেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন এবার তার পালানোর কোনো পথ নেই। তার সব মুখোশ খুলে গেছে। আরিফ আহমেদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার নিজের স্ত্রী, যাকে তিনি এত বিশ্বাস করতেন, সে কিনা এমন ভয়ঙ্কর প্রতারক। তার চোখে মুখে লজ্জা আর ক্ষোভ ফুটে উঠল। তার দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ভিত্তি যেন মুহূর্তেই ভেঙে পড়ল। আরিফ আহমেদ প্রায় চিৎকার করে উঠলেন। তার গলায় তীব্র যন্ত্রণা আর ঘৃণা। ফরিদা, এ কি করলি তুই? আমি তোকে বিশ্বাস করেছিলাম, আমার পুরো জীবন তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই আমাকেই ঠকালি।
আমাকে এই সমাজের কাছে ছোট করলি। ফরিদা বেগম কান্নায় ভেঙে পড়লেন। আমি আমি কিছু করিনি, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিশ্বাস করো, আমি নির্দোষ। নির্ভয় ফরিদা বেগমের দিকে তাকালো, তার চোখে এক কঠোর দৃষ্টি। আপনি মনে করেছিলেন আমি একজন বেকার ছন্নছাড়া ছেলে। আমাকে আপনি দিনের পর দিন অপমান করেছেন, ছোট করেছেন। আর এখন সেই বেকার ছেলেটাই আপনার সামনে দাঁড়িয়ে আপনার সব কুকর্মের হিসাব চাইছে। সে ব্রিফকেস থেকে আরো কিছু ডকুমেন্ট বের করলো। এই ডকুমেন্টগুলো দিয়ে আমি আপনাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে পারি মা। আপনার সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আর আপনাকে জেলে কাটাতে হবে অনেক বছর। আপনার বাকি জীবনটা অন্ধকার কুঠুরিতে কাটবে। ফরিদা বেগম কাঁদতে কাঁদতে নির্ভয়ের পায়ের কাছে বসে পড়লেন। না নির্ভয়, দয়া করে এমন করিস না, আমাকে জেলে পাঠাস না। আমি মরে যাব, আমি আর কোনো দিনও এমন করব না। নির্ভয় তার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আপনি যখন আমাকে অপমান করতেন তখন কি একবারও ভেবেছিলেন আমার কেমন লাগতো? আপনি আমার বাবার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছিলেন। তখন কি একবারও ভেবেছিলেন আপনি আমার ভাইকে ভুল পথে চালাচ্ছেন? তখন কি ভেবেছিলেন? আরিফ আহমেদ ফরিদা বেগমকে ঘৃণা ভরে দেখলেন। তার সমস্ত ভালোবাসা যেন নিমেষে হারিয়ে গিয়েছিল। আর না নির্ভয়, এর কোনো ক্ষমা নেই। তুই যা ভালো মনে করিস তাই কর। এই বিশ্বাসঘাতকতার কোনো শাস্তি কম হবে না। নির্ভয় তার বাবার দিকে তাকালো। আমি আপনাকে অপমান করতে আসিনি মা। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। এই সকল প্রমাণ পুলিশের কাছে না দিয়ে আমি আপনাকে একটা শর্ত দেব। ফরিদা বেগম আতঙ্কে চোখ তুলে তাকালেন। তার মনে এক ক্ষীণ আশার আলো। কি শর্ত? আমি সব মানবো নির্ভয়, সব মানবো। আপনার সব অবৈধ সম্পত্তি যা আপনি আমার বাবার কাছ থেকে আত্মসাৎ করেছেন তা আপনি আমার নামে লিখে দেবেন, এবং এই বাড়ি থেকে আপনি চলে যাবেন চিরদিনের জন্য। আর কোনোদিনও এই বাড়ির ত্রিসীমানায় যেন আপনাকে না দেখা যায়। আপনি সমাজের চোখে মৃত হয়ে যাবেন। ফরিদা বেগম স্তম্ভিত হয়ে গেলেন। তার সব সম্পত্তি ছেড়ে দিতে হবে, আর এই বাড়িও ছাড়তে হবে। তার কাছে আর কোনো উপায় ছিল না। তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। তার অহংকার, তার লোভ সব যেন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। কিছুক্ষণ পর যখন অতিথিরা রেস্টুরেন্টের মূল হলরুমে জড়ো হলো, নির্ভয় সবাইকে মাঝখানে আসতে বলল। অহনা কৌতূহল নিয়ে নির্ভয়ের দিকে তাকিয়েছিল। তার মনে তখনও এক মিশ্র অনুভূতি, বিস্ময়, আশা আর কিছুটা সংশয়। ফরিদা বেগম তখন এক কোণে বসে কাঁদছিলেন। তার মুখ সাদা হয়ে গেছে। নির্ভয় হলরুমের মাঝখানে এসে দাঁড়ালো। তার পরনে ছিল দামি স্যুট, মুখে এক শান্ত হাসি, চোখে আত্মবিশ্বাস। তার উপস্থিতি যেন পুরো পরিবেশকে আলোকিত করে তুলল। সে মাইক হাতে নিল। নির্ভয়ের গলার স্বরে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস, যা আগে কেউ তার মধ্যে দেখেনি। বলল, শুভ সন্ধ্যা। আপনারা সবাই এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই শুভ দিনে আমি আপনাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। সবাই অবাক হয়ে নির্ভয়ের দিকে তাকালো। আরিফ আহমেদ তার আসনে বসে মাথা নিচু করেছিলেন। তার চোখে তখনও লজ্জা আর অনুশোচনা। আমি নির্ভয় আহমেদ। 12 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল আমি বেকার, ছন্নছাড়া, অকর্মণ্য, আমার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি ফিরে আসব আর নিজেকে প্রমাণ করব। অহনা নির্ভয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে তখনও ভালোবাসার এক নতুন ঝলক। তার মনে হলো তার সব স্বপ্ন যেন সত্যি হতে চলেছে। আজ আমি বলতে এসেছি আমি আর সেই নির্ভয় নেই। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি লন্ডনের অন্যতম সেরা ব্যবসায়ী হিসেবে, আহমেদ কর্পোরেশনের সিইও হিসেবে। সবাই হতবাক হয়ে গেল। তাদের চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস। কিছুক্ষণের জন্য হলরুমে এক পিনপত নীরবতা নেমে এলো। ফরিদা বেগম আরো বেশি কাঁদতে শুরু করলেন। তার জগৎ যেন মুহূর্তেই ভেঙে পড়ল। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, নির্ভয় হালকা হাসলো। কিন্তু সম্ভব। প্রতিটি অপমান, প্রতিটি বঞ্চনা আমাকে আরো বেশি করে লড়তে শিখিয়েছে। আর আজ এই যে পার্টি হচ্ছে, নির্ভয় হাত বাড়িয়ে হলরুমের দিকে ইঙ্গিত করলো। তার চোখে এক বিজয়ের হাসি। এটা এই মুহূর্তে আমার নিজের রেস্টুরেন্ট, দ্য রয়্যাল কিচেন। ম্যানেজার সে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে তখনও ভয় আর লজ্জা স্পষ্ট। সে যেন মাটিতে মিশে যেতে চাইছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ যে রেস্টুরেন্টে আপনারা বসে আছেন সেটা আমার নিজের। আর আমি এই রেস্টুরেন্টের সব নিয়ম পরিবর্তন করেছি।
এখন থেকে এখানে কাউকে তার পোশাক দেখে বিচার করা হবে না। এখানে শুধু মানুষের মন আর ব্যবহারকে সম্মান জানানো হবে। সারা হলরুমে তখনও পিনপত নীরবতা। সব থেকে বেশি অবাক হলো অহনা। নির্ভয় এই রেস্টুরেন্টের মালিক, তার মানে ওই অপমানের জন্য সে রেস্টুরেন্ট কিনে নিল? তার মনে পড়ে গেল সেদিনের কথা। নির্ভয় বলেছিল সময় আসবে। তার মানে সে এটার কথাই বলেছিল, কিন্তু এভাবে কেউ জবাব দেয়? তারপর হঠাৎ করে একটা আনন্দের গুঞ্জন শুরু হলো। রিয়াদ আনন্দে আত্মহারা হয়ে তার ভাইয়ের দিকে দৌড়ে এলো। অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের চোখে বিস্ময়। অহনা নির্ভয়ের দিকে তাকিয়ে রইল, তার চোখে জল। সেই জল ছিল গর্বের, ভালোবাসার। সে কখনো ভাবেনি নির্ভয় এত বড় কিছু করবে। নির্ভয়কে যে সে এত বছর ধরে একজন বেকার হিসাবে দেখছিল, সে আজ একজন বিলিনিয়ার। সে মনে মনে ভাবছে, যাক, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। আমি এটাই চেয়েছিলাম নির্ভয়, যে তুমি ভালো কিছু করে সবাইকে দেখিয়ে দাও তুমিও পারবে। তার বুকের ভেতরটা এক গভীর ভালোবাসায় ভরে উঠল। সে জানল তার অপেক্ষা বৃথা যায়নি। তার দেওয়া প্রতিটি কষ্ট, প্রতিটি অপমান নির্ভয়কে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তার ভালোবাসার শক্তি যেন নির্ভয়কে এতদূর নিয়ে এসেছে। কিন্তু নির্ভয়ের চোখ তখন শুধু একটি মুখ খুঁজছিল, অহনা। অহনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে তখনও জল চিকচিক করছিল, কিন্তু সে জল কষ্টের নয়, সীমাহীন গর্ব আর ভালোবাসার। নির্ভয়, যাকে সে ছন্নছাড়া বেকার ভেবেছিল, সে আজ একজন বিলিয়নিয়ার। তার বুকের ভেতর এক অন্যরকম অনুভূতি খেলা করছিল। সে দেখল নির্ভয় তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে ছিল বহুদিনের অপেক্ষার অবসান। অহনা আর নিজেকে ধরে রাখতে পারল না। ভিড় ঠেলে যেন এক অদৃশ্য টানে সে নির্ভয়ের দিকে ছুটে গেল। হলরুমের মাঝখানে নির্ভয়ের সামনে এসে সে থমকে দাঁড়ালো। তার চোখ নির্ভয়ের চোখের গভীরে ডুবে গেল। অহনা ফিসফিস করে বলল, নির্ভয়, তো তুমি তুমি সত্যি তুমি সত্যি এত বড় কিছু করেছো? নির্ভয় তার হাত বাড়িয়ে অহনার হাত ধরল। তার হাতের উষ্ণতা অহনার ভেতরে এক শিহরণ জাগালো। হ্যাঁ অহনা, আমি করেছি তোমার জন্য, তোমার ভালোবাসা আর তোমার দেওয়া প্রতিটি অপমানের শক্তি দিয়ে। অহনা নির্ভয়ের হাত আরো শক্ত করে ধরল। তার চোখে জল ভরে এলো। আমি আমি তোমায় অভিনন্দন জানাই নির্ভয়। তুমি পেরেছো, তুমি নিজের স্বপ্ন পূরণ করেছো। আমি আমি তোমার সফলতার কতটা গর্বিত তা বোঝাতে পারবো না নির্ভয়। নির্ভয় অহনার চোখের জল মুছে দিল। আমার সফলতায় তোমারও সমান অংশীদারিত্ব আছে অহনা। তোমার প্রতিটি কঠোর কথা, তোমার প্রতিটি অবজ্ঞা, সেগুলোর ছিল আমার চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি না থাকলে হয়তো আমি এই সাহস পেতাম না। অহনা মাথা নিচু করলো। তার গলায় তখন এক গভীর শোচনা। আমি আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সেই দিনগুলো আমি নিজেও কষ্ট পেয়েছিলাম। আমি চাইতাম তুমি ভালো কিছু করো, এই ফরিদা চাচির হাত থেকে মুক্তি পাও, কিন্তু আমি জানতাম না আমার পদ্ধতিটা কতটা নির্মম ছিল। নির্ভয় অহনার চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। সেসব এখন পুরনো কথা অহনা। আমাদের ভুল বোঝাবুঝি এখন শেষ। আমরা এখন এক নতুন পথে হাঁটবো। তুমি কি আমার সাথে আছো? অহনা নির্ভয়ের দিকে এক আবেগ ঘন দৃষ্টিতে তাকালো। আমি সবসময় তোমার সাথে ছিলাম নির্ভয়। তুমি যখন ছিলে না, তখন আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি তোমার সাথে আজও আর ভবিষ্যতেও থাকবো। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা নির্ভয়। নির্ভয় অহনাকে আলতো করে নিজের দিকে টানলো। তাদের মাঝে দূরত্ব ঘুচে গেল। নির্ভয় অহনার কপালে আলতো করে একটা চুমু খেলো। এই মুহূর্তটা যেন তাদের বহু বছরের প্রতীক্ষার ফল। নির্ভয় ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি অহনা। তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। তুমি আমার শক্তি, আমার প্রেরণা। পার্টি যখন শেষ হলো, অতিথিরা চলে গেল। রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেল। শুধু নির্ভয় আর অহনা বসেছিল এক কোণে। রেস্টুরেন্টের শান্ত পরিবেশে তাদের ভালোবাসা যেন আরো গভীর হচ্ছিল। অহনা দুষ্টুমি করে নির্ভয়ের দিকে তাকালো। তুমি কি এখনো সেই নির্ভয় আছো, নাকি বদলে গেছো? এখন তো আর তোমাকে সেই ছন্নছাড়া নির্ভয় বলে ডাকতে পারবো না। নির্ভয় হাসলো। আমি তো সেই পুরনো নির্ভয়ই আছি অহনা। শুধু আমার পোশাক আর ব্যাংক ব্যালেন্সটা পাল্টেছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা তো সেই কলেজ জীবনের মতোই আছে। অহনা নির্ভয়ের কাঁধে মাথা রাখলো। তোমাকে সেদিন রেস্টুরেন্টে ঢুকতে না দেওয়ায় এত রাগ করেছিলে, তখন আমি ভেবেছিলাম
এই ছেলেটা এখনো কিছু করতে পারলো না, শুধু শুধু আমার সামনে ভাব নিচ্ছে। কিন্তু তোমার ভেতরে প্ল্যানটা আমি বুঝিনি। তুমি রেগে গিয়ে ম্যানেজারের সাথে ঝগড়া করছিলে। সেদিন আমি তোমাকে দেখে কতটা মুগ্ধ হয়েছিলাম তুমি কল্পনাও করতে পারবে না। আমার জন্য তোমার ওই প্রতিবাদ, তোমার সেই ভালোবাসা আমার কাছে ছিল সবচেয়ে বড় উপহার। অহনা মাথা তুলে নির্ভয়ের দিকে তাকালো। তুমি কেন এত বছর দূরে ছিলে নির্ভয়? কেন আমাকে কিছু জানালে না? জানো আমি কত রাত তোমার জন্য কেঁদেছি? আমি চেয়েছিলাম নিজেকে প্রমাণ করতে অহনা। আমি চেয়েছিলাম তোমার যোগ্য হতে, ফরিদা বেগমের সব অন্যায় প্রকাশ্যে আনতে। আমি জানতাম আমি যেদিন ফিরে আসবো সেদিন আমার হাতে ক্ষমতা থাকতে হবে। অহনা নির্ভয়ের হাত ধরে নিজের বুকের কাছে নিয়ে এলো। আর আমি আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। তোমাকে না জেনেও, তোমাকে না দেখেও আমার বিশ্বাস ছিল তুমি একদিন ফিরবে। তোমার বিশ্বাসই আমাকে টিকিয়ে রেখেছে অহনা। আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন অনেক স্বপ্ন দেখার আছে অহনা। অহনা নির্ভয়ের চোখে চোখ রাখলো। কি স্বপ্ন নির্ভয়? প্রথমত, আমরা এক হব, আমরা বিয়ে করব, একটা সুন্দর নতুন জীবন শুরু করব, যেখানে কোনো অতীত নেই, শুধু আমাদের ভালোবাসা থাকবে। আর আমি আমার সব স্বপ্ন তোমার সাথে ভাগ করে নিতে নেব। আমি প্রস্তুত নির্ভয়, তোমার সব স্বপ্নের সঙ্গী হতে আমি প্রস্তুত। আর কি স্বপ্ন আছে তোমার? দুজন মিলে একটা ফুটবল টিম বানাবো। যখন তারা মাঠে খেলবে তখন রেফারি হবে তুমি, আর আমি ম্যানেজমেন্টে থাকবো। অহনা হাসলো, তার হাসি মুক্তোর মতো ঝিলমিল করছে। বদমাইশ, আই লাভ ইউ টু মাচ। হ্যাঁ, এটা কি হলো? আমি তো আছি, লাভ ইউ বললামই না। মনে নেই কাল কথা বলার সময় যে বলেছিলে? নির্ভয় অহনার হাত শক্ত করে ধরলো। তারা একে অপরের চোখে গভীর ভালোবাসা দেখতে পাচ্ছিল। তাদের দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি, অপমান সব যেন এই মুহূর্তে অর্থহীন মনে হলো। তাদের ভালোবাসা সকল বাঁধন ছিল এক নতুন দিগন্তে পাড়ি দিল। এই রাতটা ছিল তাদের পুনর্মিলন আর নতুন জীবনের প্রতিজ্ঞার রাত। সবশেষে রেস্টুরেন্ট যখন ফাঁকা হয়ে গেল, নির্ভয় তার বাবা, ফরিদা বেগম, রিয়াদ এবং অহনাকে নিয়ে একটি পারিবারিক আলোচনার জন্য বসলো। রেস্টুরেন্টের কর্মীরা দ্রুত সবকিছু গুছিয়ে নিচ্ছিল, আর ম্যানেজার দূরে দাঁড়িয়ে নির্ভয়ের দিকে শ্রদ্ধা বানাতে দৃষ্টিতে তাকিয়েছিল। নির্ভয় তার বাবার দিকে তাকালো। আরিফ আহমেদ তখনও মাথা নিচু করেছিলেন, তার কাঁধ দুটো যেন ভারে নুইয়ে পড়েছে। নির্ভয় শান্ত গলায় ডাকলো। বাবা। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু এক গভীর বোঝাপড়া। আরিফ আহমেদ চোখ তুলে তাকালেন, তার চোখে জল চিকচিক করছিল। তিনি ধীরে ধীরে নির্ভয়ের দিকে এগিয়ে এলেন, তার শরীর কাঁপছিল। আরিফ আহমেদ কাঁপা কাঁপা গলায় বললেন, নির্ভয়, আমি আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোর ওপর বিশ্বাস রাখতে পারিনি। আমি তোর মাকে বিশ্বাস করেছিলাম, আর তার জন্য তোর জীবনটা নরক বানিয়ে দিয়েছিলাম। আমি তোকে কোনোদিন বুঝতে পারিনি, তোর পাশে থাকতে পারিনি। আমি খুব বড় ভুল করেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। নির্ভয় উঠে দাঁড়ালো, তার বাবার দিকে এগিয়ে গেল। সে তার বাবাকে জড়িয়ে ধরলো। আরিফ আহমেদের চোখে তখন মুক্তির আনন্দ। নির্ভয় তার বাবার পিঠে হাত রেখে বলল, বাবা, আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি জানি আপনি আমার জন্য কতটা কষ্ট পেয়েছেন। আপনি হয়তো আমার পাশে থাকতে পারেননি, কিন্তু আপনার নীরব কষ্ট আমি বুঝতে পেরেছিলাম। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাবা, সবটা ক্ষমা করে দিয়েছি। আরিফ আহমেদের চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। তুই সত্যি বড় হয়েছিস বাবা, আমি ভাবতেও পারিনি তুই এত দূর যাবি। তোর এই সাফল্য আমাকে কতটা গর্বিত করেছে তা বোঝাতেই পারবো না। নির্ভয় মৃদু হাসলো। আপনার বিশ্বাসই আমাকে এই পর্যন্ত এনেছে বাবা। এবার নির্ভয় ফরিদা বেগমের দিকে তাকালো। ফরিদা বেগম তখনও মাথা নিচু করে বসেছিলেন, তার মুখে কোনো শব্দ ছিল না। নির্ভয় গম্ভীর গলায় ডাকলো, ফরিদা বেগম, আপনার সাথে আমার একটা বিষয় স্পষ্ট করার আছে। ফরিদা বেগম ভয়ে চোখ তুলে তাকালেন। কি কি বলবি? আমি আপনাকে আমার দেওয়া শর্ত মনে করিয়ে দিতে চাই। আপনার সব অবৈধ সম্পত্তি যা আপনি আমার বাবার কাছ থেকে আত্মসাৎ করেছেন, তা আপনি আমার নামে লিখে দেবেন এবং আমার বাড়ি থেকে আপনি চলে যাবেন চিরদিনের জন্য। আর কোনো একদিন এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে দেখা যাবে না।
ফারিদা বেগমের মুখ আবারও ফ্যাকাশে হয়ে গেল। তিনি একবার আরিফ আহমেদ আর একবার নির্ভয়ের দিকে তাকালেন। তাদের চোখে তখন আর কোনো দয়া ছিল না। ফারিদা বেগম বিড়বিড় করে বললেন, তার কণ্ঠস্বর ছিল কম্পিত। আমি আ- আমি সব করে দেব, আমি চলে যাব, আমাকে শুধু একটু সময় দিন। নির্ভয় রবিনকে ইশারা করলো। রবিন এক মুহূর্তের মধ্যে আইনজীবীকে নিয়ে এলো, হাতে প্রস্তুত দলিলপত্র। নির্ভয় বলল, সময় দেওয়া হবে, তবে এখনই। সবকিছু এখনই চূড়ান্ত হবে। এই কাগজগুলোয় সই করুন। ফারিদা বেগমের আর কোনো উপায় ছিল না। তিনি কাঁপতে কাঁপতে দলিলপত্রগুলোতে স্বাক্ষর করলেন। নির্ভয় তার দিকে শেষবারের মতো তাকালো। আপনার কঠোরতা আমাকে তৈরি করেছে ফরিদা বেগম, কিন্তু আপনার লোভ আপনাকে ধ্বংস করলো। আজ থেকে আপনি এই পরিবারের আর কেউ নন। আমার বাবা এবং এই পরিবারের সব সম্পত্তির মালিক এখন থেকে আমি। ফারিদা বেগম মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। তার মুখে তখন কোনো কথা ছিল না, শুধু এক গভীর পরাজয়ের ছাপ। তিনি ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন, যেন এক অদেখা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তার বিলাসী জীবন, তার ক্ষমতার দম্ভ, সব যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। ফারিদা বেগম চলে যাওয়ার পর নির্ভয় পরিবারের বাকি সদস্যদের দিকে তাকালো। রিয়াদ আর তার বাবা তখন নির্ভয়ের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল। অহনা নির্ভয়ের পাশে এসে দাঁড়ালো। বাবা, রিয়াদ, অহনা, তোমাদের সবার সামনে আজ আমার কিছু কথা বলার আছে। তোমরা হয়তো ভাবছো আমি কিভাবে এতটা পথ পাড়ি দিলাম, কিভাবে আমি লন্ডনে গিয়ে এত বড় একজন ব্যবসায়ী হলাম। রিয়াদ অধৈর্য হয়ে বলল, হ্যাঁ ভাই, প্লিজ বলো। তোমরা জানো, আমি যখন এই বাড়ি ছেড়ে গিয়েছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না, পকেটে মাত্র কয়েকশো টাকা। কিন্তু আমার মনে ছিল একটা জেদ, একটা প্রতিশোধের আগুন, আর ছিল কিছু মানুষের ভালোবাসা। নির্ভয় অহনার দিকে তাকালো। অহনা মৃদু হাসলো। নির্ভয় আবার বলতে লাগলো, আমি লন্ডনে গিয়ে ছোট ছোট কাজ শুরু করি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছি, না ঘুমিয়ে কাজ করেছি। কখনো রেস্টুরেন্টে বাসন মেজেছি, কখনো ট্যাক্সি চালিয়েছি। সেই সময়গুলোই আমার মনে বারবার অহনার কথা মনে পড়তো। ওর দেওয়া অপমানগুলো আমাকে আরো বেশি করে জেদ ধরিয়ে দিত। আমি পারবো, আমাকে পারতেই হবে। অহনার নির্ভয়ের দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল তার দেওয়া সেই কঠোরতা নির্ভয়কে কতটা প্রভাবিত করেছিল। আমার মনে পড়তো কিভাবে ফরিদা বেগম আমাকে প্রতি পদে পদে অপমান করতেন, ছোট করতেন। তার প্রতিটি বাক্য আমাকে আরো বেশি করে উৎসাহিত করত। আমি ভাবতাম একদিন আমি ফিরবো আর তাকে দেখাবো যে সেই বেকার ছেলেটা কি করতে পারে। একসময় আমি ছোটখাটো ব্যবসা শুরু করি। আমি আমার সব মেধা আর পরিশ্রম সেখানে ঢেলে দেই। দিনরাত খেটেছি। লন্ডন আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেখানকার প্রতিদ্বন্দ্বিতা আমাকে আরো ধারালো করেছে। ধীরে ধীরে আমার ব্যবসা বাড়তে থাকে, আর আমি আহমেদ কর্পোরেশন প্রতিষ্ঠা করি। আরিফ আহমেদ গর্বিত চোখে তার ছেলের দিকে তাকালেন। রিয়াদ বিস্মিত হয়ে সব শুনছিল। আমার সাফল্যের পিছনে তিনটি মূল কারণ ছিল। প্রথমত, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস। আমি জানতাম আমি পারবো। দ্বিতীয়ত, আমার প্রতিশোধের চেয়ে যারা আমাকে ছোট করেছিল তাদের সামনে নিজেকে প্রমাণ করার একটা অদম্য ইচ্ছা। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্ভয় অহনার দিকে হাত বাড়ালো। আমার অহনার ভালোবাসা আর ওর প্রতি আমার টান। ওর আমার জন্য অপেক্ষা আমাকে সবসময় সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। অহনা নির্ভয়ের হাত ধরলো। তাদের চোখাচোখি হলো। তাদের ভালোবাসা এখন এক নতুন পথে, এক নতুন বাঁধনে বাঁধা। আজ থেকে আমাদের পরিবার আবার এক। আমরা সবাই একসাথে থাকবো। বাবা, আপনি আর কাজ করবেন না। আপনার সব দায়িত্ব এখন আমার। আর রিয়াদ, তোর সব দায়িত্ব আমি নেব। তুই এখন থেকে একজন ভালো মানুষ হিসেবে বড় হবি। আরিফ আহমেদ আর রিয়াদ নির্ভয়ের দিকে কৃতজ্ঞতা আর ভালোবাসা নিয়ে তাকালো। তাদের চোখে এক নতুন আশার আলো জ্বলছিল। ফরিদা বেগমের চলে যাওয়ার পর এই পরিবারটি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। নির্ভয় তাদের সবাইকে এক করে দিল তার সাফল্যের গল্প দিয়ে। এক নতুন পথ চলা শুরু হলো ভালোবাসার আর একতার। 1 মাস পর নির্ভয় আর অহনার বিয়ে হলো। শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল সেটি, যা নিয়ে চারিদিকে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। নির্ভয় তার ভালোবাসার মানুষকে কোনো কিছুতেই কমতি রাখতে চায়নি। বিলাসবহুল রেস্টুরেন্ট দ্য রয়্যাল কিচেনের সব দায়িত্ব নিজেই নিয়েছিল।
যা এখন তার নিজেরই। আরিফ আহমেদ আর রিয়াজ যেন আনন্দে আত্মহারা। অহনার পরিবারও ছিল গর্বিত উচ্ছ্বসিত। অহনার মুখে তখন এক স্নিগ্ধ হাসি, যা নির্ভয়ে সব স্বপ্নকে পূর্ণতা দিচ্ছিল। বিয়ের পর্ব শেষ হতে মধ্যরাত পেরিয়ে গেল। এরপর এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, বাসর ঘর। সাদা আর গোলাপি গোলাপের পাপড়ি, রজনীগন্ধার সুবাস আর নরম আলো রোশনাইয়ে ঘরটা তখন এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে রেখেছে। অহনা লাল বেনারসি সোনালী গয়না সজ্জিত হয়ে বিছানার এক কোণে বসেছিল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, মনে ছিল এক মিষ্টি উত্তেজনা। দরজা খোলার শব্দ হলো। অহনা চোখ তুলে তাকালো। নির্ভয় ঘরে প্রবেশ করলো। তার পরনে ছিল একটি কালো শেরওয়ানি, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার চোখে ছিল এক গভীর ভালোবাসার মুগ্ধতা। সে ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এলো। নির্ভয় মৃদু গলায় ডাকলো। তার গলায় ছিল এক অন্যরকম আবেগ। অহনা, অহনা নির্ভয়ের দিকে তাকালো। তার মুখে তখন এক লাজুক হাসি। এতক্ষণে এলে? নির্ভয় অহনার সামনে এসে বসলো, তার হাত ধরলো। অপেক্ষায় ছিলে বুঝি? অহনা মাথা নিচু করে নিল। তোমার জন্য অপেক্ষা করতে তো আমার ভালোই লাগে, তবে আজ একটু বেশিই লাগছিল। সারা জীবন তুমি আমার জন্য অপেক্ষা করেছো অহনা। আজ থেকে আর কোনো অপেক্ষা নেই। আজ থেকে শুধু আমি আর তুমি, আর আমাদের ভালোবাসা। অহনা তার চোখ তুলে নির্ভয়ের দিকে তাকালো। তুমি কি জানো নির্ভয়, তোমার হাতে যখন প্রথম আমার হাত রেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যেন পুরো পৃথিবীটাই আমার হাতে চলে এসেছে। আমারও মনে হয়েছিল অহনা, তোমার হাতটা ধরার পর মনে হয়েছিল যেন জীবনের সব শূন্যতা পূরণ হয়ে গেছে। অহনা তার কপালে নির্ভয়ের হাত রাখলো। তোমার এই হাসিটা যেন আমার সব কষ্ট ভুলিয়ে দেয় নির্ভয়। আমি শুধু চাই তুমি সবসময় হাসতে থাকো। নির্ভয় অহনার চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। আর তুমি, তোমার মুখের এই লাজুক হাসিটা আমার পৃথিবী। আমি চাই তোমার এই হাসি যেন কোনোদিনও ম্লান না হয়। অহনা নির্ভয়ের দিকে আরো কাছে সরে এলো। তুমি যখন আমার দিকে তাকাও, তখন আমার মনে হয় যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তোমার চোখ দুটোতে আমি আমার পুরো ভবিষ্যৎ দেখতে পাই। নির্ভয় অহনার গালে হাত রাখলো। আর তোমার চোখ দুটোতেই আমি আমার স্বর্গ দেখতে পাই অহনা। তোমার প্রতিটি স্পর্শ আমাকে এক নতুন জীবন দেয়। আজ থেকে আমাদের পথ চলা শুরু হলো, জীবনের শেষ দিন পর্যন্ত। অহনা নির্ভয়ের বুকের ওপর মাথা রাখলো। আমার মনে হয় আমাদের গল্পটা একটা রূপকথার গল্পের মতো, যেখানে এক রাজকুমারীর জন্য একজন সাধারণ ছেলে রাজার মতো হয়ে ফিরে আসে। নির্ভয় হাসলো। আমি তো রাজকুমার নই অহনা, আমি তোমার ভালোবাসার মানুষ। আর তুমি আমার রাজকুমারী। তুমি আমার জীবনে আসার পর সব অন্ধকার দূর হয়ে গেছে। তুমি আমার আলো। অহনা নির্ভয়ের হাত আরো শক্ত করে ধরলো। তুমি যখন আমার পাশে থাকো, তখন আমার মনে হয় যেন কোনো ঝড় আমাকে ছুঁতে পারবে না। আমি জানি তুমি সব বিপদ থেকে আমাকে রক্ষা করবে। আমি সবসময় তোমার পাশে থাকবো অহনা, প্রতিটি মুহূর্তে। আমাদের ভালোবাসা এমন এক বাঁধনে বাঁধা, যা কোনোদিনও ছিন্ন হবে না। আমাদের নতুন জীবনটা হবে সুখ আর ভালোবাসার নতুন অধ্যায়। তারা একে অপরের চোখে তাকিয়ে গভীর ভালোবাসার সাগরে ডুবে গেল, যেখানে আছে শুধু সুখ আর সুখ। বাইরে তখন হালকা বৃষ্টি আর রাতের নিস্তব্ধতা, আর বাসর ঘরের ভেতরে তাদের ভালোবাসা যেন এক নতুন জীবনের বার্তা দিচ্ছিল। অতীতের সব তিক্ততা, সব কষ্ট, সব অপমান যেন এই মুহূর্তে অর্থহীন মনে হলো। তাদের ভালোবাসা ছিল চিরন্তন, অসীম। এই রাতটা ছিল তাদের নতুন জীবনের প্রতিজ্ঞার রাত, এক সুন্দর ভবিষ্যতের স্বপ্নের বীজ বোনার রাত। নির্ভয় তার পরিবার এবং ভালোবাসার মানুষকে নিয়ে একটি নতুন অধ্যায় শুরু করলো, যেখানে অতীতের সব তিক্ততা পেছনে ফেলে তারা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। তাদের জীবন ভরে উঠল সুখ, শান্তি আর অফুরন্ত ভালোবাসায়। প্রায় 4 ঘন্টা পর ভালোবাসি নির্ভয়, অনেক বেশি ভালোবাসি তোমায়। তারা আবার গভীর জলে ডুব দিল। এই যে এখনো আপনারা বসে আছেন, এরকম বারবার গভীর জলে ডুব দিতে হলে আগে বিয়ে করতে হবে। যান আগে গিয়ে বিয়ে করুন। টাটা, বাই বাই।